কি অবস্থা সবার? আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, মানে হচ্ছে এই টপিক বলতে চ্যাপ্টার 3 আমরা স্টার্ট করতেছি। কোনটা? চ্যাপ্টার 3, যেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এবং এর আগের পার্ট হচ্ছে মোলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অর্থাৎ কেমিক্যাল বন্ডিং এর আজকে স্টার্টিং হবে। সো আজকে বেশিক্ষণ পড়াবো না, নরমালি আমাদের ক্লাসের ডিউরেশন হবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট প্রত্যেকটা ক্লাসের, সুপার ব্যাচের। ওকে, সো আজকে যেহেতু আমাদের এলিট ব্যাচে 10টা 30-এ এক্সাম আছে, সো অনেকগুলো স্টুডেন্ট হয়তো এখানে এলিট ব্যাচে থাকতে পারো। সো সবার কথা বিবেচনা করে আজকে ক্লাসটা বেশিক্ষণ আগাবো না, তবে আগামীকাল থেকে ক্লাস 8টায় শুরু হবে। তবে একটা কথা বলে রাখি, ক্লাস 8টায় যেটা শুরু হচ্ছে, 8টার ক্লাসটা নিয়ে অনেকেরই হচ্ছে ঝামেলা হচ্ছে, ইভেন কি আমারও ঝামেলা হচ্ছে। কারণটা হচ্ছে আমরা এলিট ব্যাচে ক্লাস চলতেছে 6টা 10 থেকে, আর এখন হচ্ছে তোমার মাগরিবের আজান আস্তে আস্তে 6টা দিকে চলে যাচ্ছে। সো যেহেতু 6টার দিকে মাগরিবের আজানটা চলে যাচ্ছে, তাহলে আমরা এলিট ব্যাচে একটা সময় এসে 6টা 30-এ ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে, অলরেডি আজকে 6টা 20-এ ক্লাস করাচ্ছি। সো এখন মেবি 6টা 30-এ যখন যাচ্ছে, এলিট ব্যাচে ক্লাস চলতেছে 1 ঘন্টা 40 মিনিট করে। সো 1 ঘন্টা 40 মিনিট করে যদি ক্লাস যায়, তাহলে আমাদের এই সুপার ব্যাচে ক্লাস ডিউরেশনটা মোস্ট প্রবাবলি 8টা 30-এর দিকে আনতে হবে। সো 8টা 30 8টা এভাবে ক্লাসটা থাকবে। আমি কিন্তু ফিক্স টাইম দিয়ে দিব, তবে আগামীকাল ক্লাস 8টায় থাকবে। আগামীকাল ক্লাস 8টায় থাকবে। সো তোমরা একটু ভালোভাবে ক্লাসগুলো করবা। অনেক কনসেপচুয়াল ক্লাস, অনেক ডেপথ থেকে আলোচনা করব, অনেক ডেপথ। তুমি বিলিভ করবা না, আমরা হচ্ছে সংকরণের টপিক থেকে স্টার্ট করব। সো সংকরণের টপিকটা শুরু হবে কেমিক্যাল বন্ডিং দিয়ে। সো এইভাবে আগাতে আগাতে একটা সময় এসে দেখবা 32টা ক্লাস শেষ। সো তোমরা একটু ভালোভাবে খাতা কলম নিয়ে বসো, আমি হচ্ছে সবকিছু তোমাদেরকে একদম বুঝিয়ে ছাড়বো। এটা তুমি জাস্ট এতটুকু এনশিওর থাকো, আজকে ক্লাসের টপিক ছোট হলো, তবে আজকে যা যা পড়াচ্ছি সবকিছু লিখবা। ফার্স্ট অফ অল যে কেমিক্যাল বন্ড মানে রাসায়নিক বন্ধন মানে কি, ফার্স্ট অফ অল আসি রাসায়নিক বন্ধন মানে কি। সবাই একটু লিখো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন মানে কি? রাসায়নিক বন্ধন মানে হচ্ছে দুটি পরমাণুর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। নরমালি আমি যদি একটা কথা বলি, দুটি পরমাণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, কি বললাম? দুটি পরমাণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটাই হচ্ছে নরমালি রাসায়নিক বন্ধন। আচ্ছা, এটা কিন্তু ডেফিনেশন না, এটা জাস্ট আমি এমনি বললাম। দেখো, দুইটা পরমাণু যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? তাদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে, সেটাই হচ্ছে নরমালি রাসায়নিক বন্ধন। তবে এটা কিন্তু আমার পারফেক্ট ডেফিনেশন না। আমার পারফেক্ট ডেফিনেশন কোনটা হবে? পারফেক্ট ডেফিনেশন হচ্ছে পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ার বা গ্রহণের মাধ্যমে। দেখো, আমার ডেফিনেশনটা যদি বলি, একটু ডেফিনেশনটা সবাই একটু লিখবা। ডেফিনেশন, আমি একটু মার্কারটা চেঞ্জ করে ফেলি। দেখো, পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা শেয়ারের মাধ্যমে, কি বললাম? দেখো পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন, আমি বুঝাচ্ছি, ফার্স্ট আগে লিখো পরমাণু। আমি আগে ফার্স্টে লিখিয়ে দিব, এরপরে বুঝাবো, তোমরা একটু ধৈর্য থাকবা। পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ, এটা বলতে পারো যে ইলেকট্রন গ্রহণ ও ত্যাগ বলতে পারো। ইলেকট্রন গ্রহণ ও ত্যাগটা সুন্দর হয়। ইলেকট্রন গ্রহণ ও ত্যাগ বা শেয়ার। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা শেয়ার মানে কি? ইলেকট্রন শেয়ার করে না? ইলেকট্রন শেয়ার করে। আচ্ছা, ইলেকট্রন কিভাবে শেয়ার করে সেটাই বলতেছি। ফার্স্ট অফ অল দেখো, পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ ও ত্যাগ বা শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে, সেটাই হচ্ছে কি আমার যে বন্ধন গঠন করে, সেটাই হচ্ছে আমার
রাসায়নিক বন্ধন, যেটাকে আমরা বলি কেমিক্যাল বন্ডিং। রাসায়নিক বন্ধন যেটাকে আমরা বলি কেমিক্যাল বন্ডিং। সবাই লিখছো এতটুকু? লিখে হলে ডান বলো। পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা ও ত্যাগ বা শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। সেটাকে বলা হচ্ছে কি? রাসায়নিক বন্ধন। বুঝতে পারছো? আচ্ছা লিখো, আস্তে আস্তে লিখো, লিখতে থাকো। লেখা শেষ হলো আমাকে বলো, এরপর আমি বুঝাচ্ছি ব্যাপারটা। এখন দেখো, এই যে ইলেকট্রন যে শেয়ার বা গ্রহণ করে এটার মাধ্যমে তো রাসায়নিক বন্ধন গঠন হয় বা কেমিক্যাল বন্ডিং হয় নরমালি। আচ্ছা, রাসায়নিক বন্ধনের কেউ যদি বলো উদ্দেশ্য কি, কেউ যদি আজ করে রাসায়নিক বন্ধনের উদ্দেশ্য কি, তুমি তাকে বলবা ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা, অর্থাৎ স্থিতিশীলতা লাভ করা। রাসায়নিক বন্ধনের উদ্দেশ্য কি? রাসায়নিক বন্ধনের উদ্দেশ্য হচ্ছে অধিক স্থিতিশীল জিনিসটা কি বুঝাচ্ছি, ফার্স্ট আগে লিখো, অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করা। অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করা, কি বললাম? অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করা। কেউ যদি আস্ক করে যে ভাই রাসায়নিক বন্ধন কেন হয়, রাসায়নিক বন্ধনটা কেন হয়, দুইটা পরমাণুর মধ্যে বন্ধন কেন হয়, বলবা অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। অধিক স্থিতিশীল, এটা আরো রিজন আছে, তবে আমি আজকে বলবো যে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য রাসায়নিক বন্ধন হয়, কেমিক্যাল বন্ডিং হয়। কজ অফ কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন কেন হয়? অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। এতটুকু লেখা শেষ? আচ্ছা, ভেরি গুড। এতটুকু লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ। আচ্ছা, এখন তাহলে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য আমাদের রাসায়নিক বন্ধনটা হয়ে থাকে। আচ্ছা, এখন ব্যাপারটা তাহলে একটু ফিল করান তো। ফার্স্ট অফ অল, দুটি পরমাণুর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। সাপোজ আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল দিলাম। আমি একটা এক্সাম্পল দিলাম যে বললাম যে সাপোজ ধরো সোডিয়ামের সাথে ক্লোরিন, ভালোভাবে দেখবা, হাইড্রোজেনের সাথে ক্লোরিন। একটু ফিল করানোর জন্য জিনিসটা বোঝাচ্ছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে ভাইয়া 1s2 2s2, যেহেতু এটা ফার্স্ট ইয়ারের ব্যাচ, এখানে আমি একদম জিরো থেকে স্টার্ট করব। আমি ইলেকট্রন বিন্যাস করলে জিরো থেকে স্টার্ট করব, 1s2 2s2, কারণ এটা যদি সেকেন্ড ইয়ারের ব্যাচ হতো ডাইরেক্ট লিখে দিতাম সোডিয়াম হচ্ছে 3s1। যেহেতু এটা ফার্স্ট ইয়ারের ব্যাচ, একদম সুন্দর করে লিখবো 1s2 2s2 2p6 3s1। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে আমরা জানি লাস্ট শক্তি স্তরে 3s2 3p5, বাট আমি জিরো থেকে লিখবো 1s2 2s2 2p6 3s2 এবং 3p লাস্টে কি আসছে 5 আসছে। এটা সবাই এগ্রি আমার সাথে? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 নিচে নাকি দেখো তো, 2 2 4 10 12 5 17, আর সোডিয়ামের 11 2 2 4 10 11। আচ্ছা, পারফেক্ট। এটা কি লিখলাম? আচ্ছা, আবার লিখি হাইড্রোজেন। এটা কি গেল? এটা কার গেল? এটা হচ্ছে ক্লোরিনের। ওকে, এটা কার? এটা হচ্ছে সোডিয়ামের। ইলেকট্রন বিন্যাস করলাম শেষ। আচ্ছা, এখন আমি যে বিষয়টা একটু আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো এখানে কিন্তু দেখো মারাত্মক লেভেলের পিটাবো। আইডি নাম্বার কেন দিচ্ছ? এখানে আইডি নাম্বার দিতে বলছে কেউ? আইডি নাম্বার দেখো, আমাদের এখানে শৌকত আছে, হচ্ছে আমার অ্যাডমিন শৌকত। যে আইডি নাম্বার শো করতেছে না তাকে একটা কাজ করো, তাকে মিউট করে দিবা। এখন যদি কেউ আইডি নাম্বার শো করে তাকে মিউট করবা। আমি কি বলছি আইডি নাম্বার তোমাকে দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য? আইডি নাম্বারটা কেন দেওয়া হচ্ছে? তোমার এক্সাম দেওয়ার জন্য। দেখবো বুঝবা তো এটা কি গ্রুপ বানাচ্ছি, একটু পরে বুঝবা। বুঝতেছো না? তুমি মনে করতেছো এখানে অনেকগুলো আগের স্টুডেন্ট আছে, তারা মনে করতেছে হচ্ছে কি, আরে ভাই এবার আমি অনেক স্ট্রিক্ট। আমি এবার দেখাবো তোমাকে কি করতেছি। দেখো, ফার্স্ট অফ অল দেখো, সোডিয়াম এবং ক্লোরিন, পড়াশোনা আগে মনোযোগ দাও। সোডিয়াম এবং ক্লোরিন তাদের ইলেকট্রন বিন্যাস করলাম। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করার পরে 3s2 3p5, এটা কি আমাকে বলো তো? তার লাস্টে শক্তি ইলেকট্রন কয়টা? 7টা। সে কি অক্টেট পূরণ করছে? আচ্ছা, একটা অ্যাটম কখন হচ্ছে স্টেবিলিটি লাভ করে? স্টেবিলিটি মানে কখন স্থায়িত্ব বিন্যাস হয়, মানে কখন সে স্থায়িত্ব লাভ করে? অক্টেট পূরণ করার পরে। তার অক্টেট পূরণ করার জন্য কয়টা ইলেকট্রন দরকার? একটা, কারণ তার অলরেডি 7টা হয়ে গেছে। তার কয়টা দরকার? একটা দরকার। কার দরকার? ক্লোরিনের দরকার। সোডিয়ামের কয়টা দরকার? সোডিয়ামের তুমি বলতে পারো সোডিয়ামের 7টা দরকার, মাইক দিব। সোডিয়ামের 7টা দরকার না, সোডিয়ামের হচ্ছে একটা ছেড়ে দিলে হয়ে যাবে। কেন? কারণ সে অক্টেট পূরণ করে ফেলে। আচ্ছা, অক্টেট মানে কি? অনেককে মানে অক্টেট মানে বুঝো না। দেখো, একটা মোলের ইলেকট্রন বিন্যাস যদি নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, যেমন নোবেল গ্যাস। আমাদের সবাই বলো নোবেল গ্যাসের কনফিগারেশন বলো। আজকে সব বেসিক পড়াবো। দেখো, কারণ আমি আগামীকাল থেকে আমাদের সংকরণের টপিক শুরু হচ্ছে লুইস জর্জ স্ট্রাকচার। আগামীকাল হয়তো লাস্ট টপিক গিয়ে পাইতে পারো, তবে নরমালি কিন্তু মেইন পড়া কিন্তু লেকচার 2 থেকে। সো আজকে যা পড়াচ্ছি সবগুলো বেসিক থেকে শুরু করতেছি। দেখো, নোবেল গ্যাস কনফিগারেশন মানে কি? নোবেল গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় ধাতুর, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন কি কি আমাকে বলো। আমি সবাই জানি সেটা NS2 NP6
স্যার এটা ক্লিয়ার? দেখো ফার্স্ট অফ অল কার থেকে শুরু হচ্ছে? হিলিয়াম, হ্যানা, হিলিয়াম, নিয়ন, হ্যানা আর করোনিন, হ্যানা আর করোনিন যাবে রমনায়। হ্যানা আর করোনিন যাবে রমনায়। হ্যানা আর করোনিন যাবে কোথায়? রমনায়। হ্যানা আর করোনিন যাবে রমনায়। আচ্ছা দেখো, এটা ছন্দ বললাম যে হ্যানা আর করোনিন যাবে রমনায়, অথবা হ্যানা আর কোরিন যাবে রমনায়, এটা যাবে। দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা হচ্ছে কত, আমাকে বলো। হিলিয়াম বাদ দিয়ে তুমি এটা দেখো, নিয়ন যদি দেখো সেটা হচ্ছে কত আসছে, আমাকে বলো। 2s2 আসছে, 2p6 আসছে, আর আর্গন কত আসছে দেখো, 3s2 আসছে, 3p6 আসছে, আর কৃপটন কত আসছে দেখো, 4s2, লাস্টের শক্তিস্তর ইলেকট্রন, এটা লাস্টের শক্তিস্তর ইলেকট্রন, 4s2, 4p6 আসছে, আর জ্যানন দেখো 5s2 আসছে এবং 5p6 আসছে, আর রাডিয়াম কত আসছে দেখো, 6s2 আসছে এবং 6px6 আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে লাস্টের শক্তিস্তরে 8টা করে ইলেকট্রন। আচ্ছা তারা 8টা করে ইলেকট্রন হওয়ার কারণে তারা স্টেবল, এটা আমার সাথে এগ্রি? তারা কিন্তু স্টেবল। প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা মৌল চাইবে এদের মতো স্টেবল হওয়ার জন্য, কারণ এরা স্টেবল। প্রত্যেকটা এলিমেন্ট চাইবে এদের মতো স্টেবল হওয়ার জন্য। এদের মতো স্টেবল কেন হবে? অর্থাৎ এদের মতো ইলেকট্রন বিন্যাস আনতে চাইবে। এই যে এই বাবুগুলো যারা আছে NS2 এবং NP6 যে তারা ফর্ম করলো, প্রত্যেকটা এলিমেন্ট চাইবে তাদের মতো স্টেবল হওয়ার জন্য। স্টেবল কিভাবে হবে? NS2 এবং NP6। স্টেবল মানে বুঝো স্থায়িত্ব। NS2 এবং NP6 এরা কিন্তু নিষ্ক্রিয়, তারা কারোর সাথে রিঅ্যাক্ট করে না। কেন? তারা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হওয়ার কারণে তারা স্টেবল। তারা হচ্ছে কি স্টেবল, এই জিনিসটা। আচ্ছা এখন দেখো, আচ্ছা যারা বলতেছে ভাইয়া এটা পুরো, এটা নতুন করে আবার নোট করবা, একদম নতুন করে, নতুন চ্যাপ্টার নোট হচ্ছে, দেখো আবার নতুন করে নোট করবা। পুরো চ্যাপ্টারটা তো আমরা রানিং করাচ্ছি না। দেখো এখন প্রত্যেকটা মৌল চাইবে, এখন কোনো কথা বলবো না প্লিজ, কনসেন্ট্রেশন করো। প্রত্যেকটা মৌল চাইবে তাদের মতো কনফিগারেশন আনার জন্য। আচ্ছা এখন তো দেখো 2s2 2p6 সবগুলো হচ্ছে কি, তাদের কমন কনফিগারেশনটা কি? কমন কনফিগারেশন মানে হচ্ছে তাদের সবগুলো স্ট্রাকচার এরকম না যে NS2 NP6 NS2 NP6 NS2 NP6 এভাবে করে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে আমি এতক্ষণ ধরে যা লিখলাম, সেটা কি লিখলাম? একটা এলিমেন্ট চাইবে হচ্ছে স্টেবল হওয়ার জন্য। সো দেখো স্টেবল কিভাবে হবে? সে অষ্টক পূরণ করলে। অষ্টক কিভাবে পূরণ করবে? দেখো ফার্স্ট অফ অল দেখো তার লসের শক্তিস্তর ইলেকট্রন কয়টা? সোডিয়ামের কত? 3s1 না? তার মানে এই যে এই একটা ইলেকট্রন যদি ছাড় দিতে পারে তাহলে সে অষ্টক পূরণ হয়ে গেছে, অর্থাৎ 2s2 2p6। তার মানে লাস্টের শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 8টা। তার মানে সে অক্টেট রুল ফলো করছে। আর এই ক্লোরিনটা যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে হচ্ছে অষ্টক পূরণ করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি এখনো কিন্তু আমি হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর তোমাকে কি দিচ্ছি? ডেফিনিশনটা দিচ্ছি, ডেফিনিশনের এক্সাম্পলটা বুঝাচ্ছি। দেখো এই যে সোডিয়াম কি বললো, এটা 15 নম্বর অংশে আমার জানা দরকার। এটা আয়নিক বন্ধন, এটা কি সমযোজী বন্ধন, এটা আবার গুলি মারো ভাই। এখন ফার্স্ট আগে দেখো যে সোডিয়াম যখন আমি এখানে দিচ্ছি না, সোডিয়াম কি করলো? অষ্টক পূরণ করার জন্য সে কি করবে? সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম প্লাস আয়ন। বুঝা গেছে? আচ্ছা এরপরে ক্লোরিন কি করলো? দেখো তো ওদিকে ক্লোরিন দেখো তো, ক্লোরিন কি করলো? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে অষ্টক পূরণ করার জন্য। আর ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাও কি জন্য? অষ্টক পূরণ করার জন্য। তাহলে ক্লোরিন মাইনাস। যে ইলেকট্রন গ্রহণ করবে তার উপরে মাইনাস, যে ইলেকট্রন ত্যাগ করবে তার উপরে প্লাস। এতটুকু বুঝা গেছে? আচ্ছা ভেরি গুড। এখন এই যে প্লাস এবং এই যে মাইনাস, তাদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে আমাকে বলো? তাদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে? ভাই একটু আসতে যান, বেশি স্পিডি। দেখো স্পিডি বলতে মানে এই চ্যাপ্টারটা আসলে অনেক বেসিকে পড়ালেখা আছে, বুঝছো? এগুলো যা বলতেছি এগুলো তোমরা 9 10 এ পড়ে আসছো, 9 10 এ পড়ে আসছো না? সো এখন এতগুলো বেসিক 32টা লেকচার, মানে তুমি বুঝতেছো যে এলিট ব্যাচে যেভাবে ক্লাস চলতেছে অর্গানিকের, তোমরা একটা প্রেসারের মধ্যে আসো। তবে প্রেসারের মধ্যে থাকলে আমি তোমাকে একটা জিনিস এনশিওর করাতে পারবো যে তুমি আমার ক্লাস দেখলে তোমাকে বই রিডিং করতে হবে না। সেটা এলিট ব্যাচ হোক, সেটা সুপার ব্যাচ হোক। আমি দিনরাত খাটবো ভাই, সিরিয়াসলি দুইটা ব্যাচের জন্য আমি দিনরাত খাটবো। এলিট ব্যাচ বা সুপার ব্যাচ যেটাই বলো না কেন, আমি দিনরাত খাটবো। তুমি জাস্ট আমার হোয়াইট বোর্ডে আমি যা যা লিখতেছি সবগুলো তুমি একটু ভালোভাবে লিখবা, ভালোভাবে বুঝবা। আচ্ছা এখন দেখো এই যে ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করলো, সে ক্লোরিন মাইনাস, সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করলো সোডিয়াম প্লাস। এই যে প্লাস এবং মাইনাস তাদের মধ্যে মধ্যবর্তী আকর্ষণ বলটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। দেখো এই যে সোডিয়াম, এই যে প্লাস এবং এই যে ক্লোরিন, এটাকে বলা হয় ক্যাটায়ন, এটাকে বলা হয় অ্যানায়ন। তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে কি আমার রাসায়নিক বন্ধন। এই আকর্ষণ বলটাই হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেউ যদি আস্ক করে হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং, তুমি বলবো কেমিক্যাল বন্ডিং মানে হচ্ছে দুটো পরমাণুর মধ্যে পরস্পর মধ্যবর্তী আকর্ষণ, অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স জিনিসটা একটু ভিতরে, তবে এটা মনে রাখো যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কেমিক্যাল বন্ডিং। তবে আন্তঃআণবিক আকর্ষণ বল নিয়ে আমার অনেক কথা আছে,
এটা আনন্দ পরে। তবে একটা মনে রাখো, দুটি পরমাণুর মধ্যে মধ্যবর্তী আকর্ষণ বলটা হচ্ছে আমার কি কেমিক্যাল বন্ডিং। বাট এখন একটু আগে আমি ডেফিনিশনে কি লিখেছিলাম, আমি বলেছিলাম যে দুটি পরমাণু কেমিক্যাল বন্ডিং তো অনেকভাবে হতে পারে। একটা হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার হতে পারে, একটা হচ্ছে তাদের ইলেকট্রনের মধ্যে আদান প্রদান। আদান প্রদান মানে গ্রহণ হবে ত্যাগ হবে, গ্রহণ হবে ত্যাগ হবে। এই যে দেখো, সোডিয়াম ত্যাগ করলো, ক্লোরিন হচ্ছে গ্রহণ করলো, এবং তারা পরস্পর কি ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্ম করলো। এই যে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, এই যে তাদের আকর্ষণ বলটা, কোন আকর্ষণ বল, এই যে তার আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা হচ্ছে আমার রাসায়নিক বন্ধন। এই আকর্ষণ বলটা হচ্ছে আমার। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা কি আয়নিক বন্ধন, এটা কি সমযোজী বন্ধন, এটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা কি ধাতব বন্ধন, এটা কি হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস বন্ধন, এটা কি আরেকটা কি বলে হাইড্রোজেন বন্ধন? অনেকগুলো প্রশ্ন আসতে পারে, বাট কোন মানুষের আমি এখন জানি না। আমি জাস্ট এতটুকু জানি দুইটা পরমাণুর মধ্যে মধ্যবর্তী আকর্ষণ বলটাই। এখন তুমি বলতে পারছো এটা কি ধরনের আকর্ষণ বল? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটাকে বাংলায় বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এখন তাহলে বুঝে গেছো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কেমিক্যাল বন্ডিং হয়েছে। এখন হয়েছে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে। তার মানে আমি তোমাকে একজনের মধ্যে ডাইকোটপ থাকবে না, তার মানে তুমি চলে যাচ্ছ। দেখো আমি একটা তোমাকে বললাম যে দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার বা গ্রহণ, মানে ইলেকট্রন শেয়ার বা গ্রহণ ও ত্যাগ, গ্রহণ ত্যাগ এবং শেয়ার দুইটাই কিন্তু আমার কেমিক্যাল বন্ডিং। এখানে কি হয়েছে আমাকে বলো, কেউ বলো আমাকে শেয়ার হয়েছে নাকি গ্রহণ ত্যাগ হয়েছে? এখানে গ্রহণ এবং ত্যাগ, অর্থাৎ এখানে আদান প্রদান হয়েছে। আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলা, ব্যাপারটা আদান প্রদান হয়েছে, তোমার আদান প্রদান হয়েছে। সোডিয়াম যেটা ত্যাগ করলো সেটা গ্রহণ করছে ক্লোরিন, সেটা গ্রহণ, অর্থাৎ সোডিয়াম ত্যাগ করছে, সোডিয়াম যেটা ত্যাগ করছে এটা গ্রহণ করছে ক্লোরিন। তার মানে এই ক্লোরিন এবং সোডিয়াম তারা পরস্পরকে সাহায্য করছে অষ্টক পূরণ করার জন্য। বুঝো নাই মনে হয়? এই যে সোডিয়াম ইলেকট্রন যদি ত্যাগ না করতো, সোডিয়াম থেকে যদি ক্লোরিন যদি ইলেকট্রন, এই যে ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করছে এটা কাপ থেকে, এটা হাওয়া থেকে আসছে, এটা মানে সোডিয়াম ত্যাগ করছে বলেই তো ক্লোরিন গ্রহণ করতে পারছে। তার মানে সোডিয়াম এবং ক্লোরিন উভয়কে সাহায্য করছে, পরস্পরকে আদান প্রদানের মাধ্যমে সাহায্য করছে তাদের অষ্টক পূরণ করার জন্য। এখন অষ্টক কিভাবে পূরণ হয়েছে স্যার আমি বুঝি নেই। এখন আসো অষ্টক কিভাবে পূরণ হয়েছে, এটার জন্য লুজ স্ট্রাকচারের অনেক কথাবার্তা আছে। ফার্স্ট অফ অল আমি একটু এখানে হালকা করে একটু বুঝিয়ে নিই, আচ্ছা এটা অনেককে বলবে স্যার এটা আয়নিক বন্ধন, এটা আমি পড়া আসতেছি ভাই, আয়নিক বন্ধন নিয়ে আমি পড়াবো ভাইয়া। ফার্স্ট অফ অল দেখো সোডিয়াম প্লাস এই যে ক্লোরিন মাইনাস, তাদের মধ্যে মধ্যবর্তী আকর্ষণ বলটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। বাট সেটা কি বন্ডিং সেটা আমি এখন বলবো না, অনেক কেউ জানে এটা আয়নিক বন্ধনই হবে। স্যার আমি জানি, তুমি জানলে কোনো কিছু করার নাই। দেখো ফার্স্ট অফ অল সোডিয়াম ইলেকট্রন বিন্যাস কয়টা ছিল, তার লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা, টরবিলি কয়টা, সোডিয়াম কয়টা, সোডিয়াম কয়টা আমাকে বলো। সোডিয়াম হচ্ছে একটা না, এই যে একটা। সোডিয়ামের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা আছে? একটা আছে, একটা। আর ক্লোরিনের কয়টা আছে? 7টা আছে। ক্লোরিনের কয়টা আছে? 7টা আছে। আচ্ছা এটা লুজ স্ট্রাকচারটা আমি এখন আসতেছি না, তবে নরমালি হয়েছে কি যে সোডিয়াম যখন ইলেকট্রন যখন ত্যাগ করছে সেটা গ্রহণ করছে ক্লোরিন। লুজ স্ট্রাকচার এখন পড়াবো না, কারণ এটা পড়াতে গেলে একটু সমস্যা আছে, কারণ আমরা এখনো এটা একটু রিভিশন দেয়, কারণ একটা সিকোয়েন্স আছে, এই জন্য আমি এটা পড়াচ্ছি না এখন। লুজ স্ট্রাকচার আমরা আগামীকাল পড়বো, এটা আমি এখন পড়াতে গেলে একটু কনফিউশনে পড়ে যাবা। লুজ স্ট্রাকচার কোনটা জানো? ইলেকট্রন কিভাবে হচ্ছে কিভাবে ইলেকট্রনের ফরমেশন হচ্ছে সেটা হচ্ছে আমরা আসবো, মানে কিভাবে তারা হচ্ছে ইলেকট্রন লাস্ট শক্তি স্তরে কয়টা আছে এবং সেটা কিভাবে ফর্ম বিল্ড আপ করলো, কিভাবে হচ্ছে তাদের মধ্যে আদান প্রদান হলো, সবগুলো হচ্ছে আমরা ওই থিওরিতে পড়বো, এটা এখন না। এখন প্রশ্ন হচ্ছে এটা বুঝে গেছেন, এখন আসি হাইড্রোজেন এবং ক্লোরিনের। সো সবকিছু সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। এখন আসি হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটু ভালোভাবে দেখো, এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন তাদের মধ্যে কি বন্ড হতে পারে? ফার্স্ট অফ অল খুব গভীর একটা প্রশ্ন, হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তাদের মধ্যে কি বন্ড হতে পারে? ফার্স্ট অফ অল দেখো হাইড্রোজেনের লাস্টের শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 1s1। ক্লোরিনের কয়টা? 3s2 3p5, 3s2 3p5। আচ্ছা এখন এদের মধ্যে কি বন্ড হতে পারে সেটা আমি একটু দেখি। ফার্স্ট অফ অল হাইড্রোজেন এবং হচ্ছে ক্লোরিন, একটা জিনিস লক্ষ্য করে দেখবা, সেটা হচ্ছে এই হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। এবং তার হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য, দেখো হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য তোমরা এখানে কি কি কমেন্ট করতেছো, নেটের কথা বলতেছো, হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য তার ইলেকট্রন কয়টা দরকার? একটা। কেন? হাইড্রোজেন ডুপ্লেট নিয়ম ফলো করবে না? সবাই এটা জানো, হাইড্রোজেন ডুপ্লেট নিয়ম ফলো করে। হোয়াট ইজ ডুপ্লেট? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডুপ্লেট? লাস্টের শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকলে সেটাকে ডুপ্লেট বলে, লাস্টের শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকলে সেটাকে ডুপ্লেট বলে। আচ্ছা এখন কথা হচ্ছে ক্লোরিন কাকে বলে? ক্লোরিনের মধ্যে কি ডুপ্লেট আসবে নাকি আসবে এটা তো আমি জানি না। ফার্স্ট অফ অল দেখো ক্লোরিনের লাস্টের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। তার মানে তাকে অক্টেট পূরণ করার জন্য কয়টা দরকার? একটা। তাহলে ক্লোরিনের দরকার একটা, হাইড্রোজেনের দরকার একটা। তার মানে এখানে কি হবে? কোটি টাকার প্রশ্ন। দেখো ফার্স্ট অফ অল হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আমাকে বলো? একটা। ক্লোরিনের কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। দেখো ক্লোরিনের কয়টা? 3p5 3s2, 7 পাইছে, 1 2 3 4 5 6 7।
দেখো 3s2 3p5 7 হইছে 1 2 3 4 5 6 7 হাইড্রোজেন কয়টা 3s1 হাইড্রোজেন বলতে এটা সরি 3s1 না সরি হাইড্রোজেন হচ্ছে 1s1 হাইড্রোজেন হচ্ছে কি 1s1 তাহলে 1s1 এটা হইছে 1 এখন এই হাইড্রোজেনের কি দরকার ডুপ্লেট মানে সে তার দুইয়ের নিয়ম মানে সে হচ্ছে ডুয়েট মানে ডুপ্লেট হবে মানে কি তার দুইটা ইলেকট্রন দরকার তবে সে স্টেবল হবে আর ক্লোরিনের কি দরকার অক্টেট অক্টেট মানে তার লাস্ট শক্তি স্তরে 8টা ইলেকট্রন দরকার এখন এই যে হাইড্রোজেনের যে উপরে যে ইলেকট্রনটা আছে এবং ক্লোরিনের যে ইলেকট্রনটা আছে সিঙ্গেল 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 কি করবে বন্ড ফর্ম করবে স্যার কিভাবে হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এবং ক্লোরিনের এই ইলেকট্রনটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তারা একটা বন্ড গঠন করবে এবং এখানে ইলেকট্রনের শেয়ারিং হয়েছে না এটাকে বলা হচ্ছে আমার কেমিক্যাল বন্ডিং তার মানে আমি যে দুইটা জিনিস বুঝাচ্ছি কয়টা জিনিস বুঝাচ্ছি আমাকে বলো আমি এখানে দুইটা বন্ড বুঝাচ্ছি একটা হচ্ছে দুই ধরনের বন্ড বুঝাচ্ছি তুমি বলতে পারো স্যার দুই ধরনের বন্ড বলতে কি তুমি বুঝেই গেছো একটা আয়নিক বন্ধন একটা সমযোজী বন্ধন বাট এটা আসতেছে পরে ফার্স্ট অফ অল দেখো কেমিক্যাল বন্ডিং মানে কি কেমিক্যাল বন্ডিং এর ডেফিনেশনটা মিলে যাবো কেমিক্যাল বন্ডিং এ বলা হচ্ছে দুইটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ এর আগে কি হয়েছিল ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ হয়েছিল একে দিছে বাট এখানে কি গ্রহণ এবং ত্যাগ হয়েছে না এখানে কিন্তু গ্রহণ এবং ত্যাগ হয়নি এখানে হয়েছে শেয়ার এখানে হয়েছে শেয়ার অর্থাৎ শেয়ার অফ ইলেকট্রন এই জায়গায় কি হয়েছে শেয়ার অফ ইলেকট্রন আর এই জায়গায় কি হয়েছিল আদান প্রদান হয়েছিল আদান প্রদান হলো কেমিক্যাল বন্ডিং শেয়ার হলো কেমিক্যাল বন্ডিং শেয়ার কি রকম হয়েছে হাইড্রোজেনের লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা 1s1 ক্লোরিনের লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা 7টা তাহলে তার অক্টেট পূরণ করার জন্য একটা দরকার আর হাইড্রোজেনের কয়টা দরকার আরেকটা দরকার দুজনে কিন্তু অভাবে আছে বাট ওইখানে সোডিয়ামে এক্সট্রা চলে আসছে না দেখো সোডিয়ামে কি ছিল 3s1 অর্থাৎ তার এক্সট্রা হয়ে গেছে সে একটা ত্যাগ করে দিতে পারলে হয়ে যাচ্ছে সে একটা ত্যাগ করে দিতে পারলে হয়ে যাচ্ছে আর ওদিক দিয়ে ক্লোরিন তার একটা দরকার ছিল অর্থাৎ ক্লোরিন যখন গ্রহণ করছে সোডিয়াম ত্যাগ করলো সোডিয়াম ত্যাগ করছে ক্লোরিন গ্রহণ করছে তাহলে এখানে আদান প্রদান হয়েছে আর এখানে শেয়ারিং হয়েছে দুটাই কিন্তু কেমিক্যাল বন্ডিং বাট কোনটা কোন বন্ডিং সেটা আমরা পড়বো একটু পরে এদের উপর কারাগারে বুঝছো আমাকে বলো রকেটে চলতেছি মনে হচ্ছে এদের উপর কারাগারে বুঝছো আমাকে বলো না হলে আমি আরেকবার জিনিসটা বুঝিয়ে দেবো মানে এটা জাস্ট ইন্ট্রোডাকশন আমি আবার বলতেছি এটা ছিল জাস্ট ইন্ট্রোডাকশন আমি বেসিক আরো ঢুকবো আগামী কয়েকটা সপ্তাহ তোমাদের উপর ঝড় যাবে তোমাদের সবার উপর একটু ঝড় যাবে আগামী কয়েকটা সপ্তাহ কারণ তুমি দেখবা বেসিক কি কোন ধরনের বেসিক আমি তোমাকে দিব এখন তুমি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এখন অনেককে বলতেছে ভাই আপনি তাড়াতাড়ি বলছেন আমি কিছু জিনিস বুঝিনি দেখো ফার্স্ট অফ অল না বুঝলে তুমি এখন দেখবা যে ভাইয়া কেমিক্যাল বন্ডিং কয় ধরনের আছে দেখো টাইপস অফ কেমিক্যাল বন্ডিং কি বললাম টাইপস অফ কেমিক্যাল বন্ডিং কি বললাম কেমিক্যাল বন্ডিং কয় ধরনের ফার্স্ট অফ অল কেমিক্যাল বন্ডিং মানে কি রাসায়নিক বন্ধন মানে কি হয়তো ইলেকট্রন শেয়ার হবে না হলে গ্রহণ এবং ত্যাগ হবে হয়তো ইলেকট্রন শেয়ার হবে না হলে গ্রহণ এবং ত্যাগ হবে গ্রহণ ত্যাগ হলো কেমিক্যাল বন্ডিং শেয়ার হলো কেমিক্যাল বন্ডিং কি বললাম টাইপস অফ কেমিক্যাল বন্ড টাইপস অফ কেমিক্যাল বন্ডিং এই কেমিক্যাল বন্ডিং কে দুই ভাগে ভাগ করা হয় রাসায়নিক বন্ধন কয় ধরনের আমাকে বলো দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন টাইপস অফ কেমিক্যাল বন্ডিং রাসায়নিক বন্ধন দুই প্রকার একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স যেটা আমি একটু যদি বলি আন্ত পারমাণবিক বল আচ্ছা আমি বাংলা লিখতেছি আন্ত পারমাণবিক বল কি বললাম আন্ত পারমাণবিক বল বুঝতে পারছো স্যার বুঝি নাই করতে গিয়ে বুঝবা কিছুই তো বুঝে নাই দেখো এরপরে আরেকটা কি আন্ত আণবিক বল আরেকটা কি দেখো আন্ত আণবিক বল বুঝাচ্ছি জিনিসগুলো কি বুঝাচ্ছি দেখো ওয়েট করো আন্ত আণবিক বল দেখো এখানে কিন্তু গার্ডিয়ান কল যাবে এখানে ক্লাস ঠিক টাইমে না করলে কিন্তু গার্ডিয়ান কল যাবে বারবার ক্লাস যারা লাইভ করতেছো না বা লাইভ করতেছো না এবং রেকর্ডেড দেখতেছো না ক্লাস তাদের জন্য দেখো ওয়েট করবা তুমি এখানে গার্ডিয়ান কল কি জিনিস কয়েকটা স্টুডেন্ট গ্রুপ থেকে লিড নিবে মানে এতটা তাকে বিরক্ত করবো আমি গার্ডিয়ানকে এতটা বিরক্ত করা হবে কয়েকটা স্টুডেন্ট নিজের ইচ্ছা থেকে লিড নিবে মানে এতটা সিরিয়াস থাকবো তুমি দেখবা দেখো আন্তঃপারমাণবিক বল এবং আন্তঃআণবিক বল এখন প্রশ্ন হচ্ছে আন্তঃপারমাণবিক বল মানে কি দুইটা পরমাণুর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণটা কাজ করে সেটাই হচ্ছে আন্তঃপারমাণবিক বল এটা হচ্ছে পরমাণুর মধ্যে এটা হচ্ছে অণুর মধ্যে আন্তঃপারমাণবিক বলের এক্সাম্পল কি এগুলো কি ধরনের বন্ড হবে এগুলা এখানে কি ধরনের বন্ড হবে সবাই নিশ্চয় জানো এখানে ফার্স্ট বন্ড যেটা আসবে সেটা হচ্ছে আয়নিক বন্ড আয়নিক বন্ধন এখানে প্রথম বন্ড সবাই একটু লিখো কষ্ট করে আজকে হচ্ছে একটু ইন্ট্রোডাকশন ক্লাস আয়নিক বন্ধন এখানে কোন ক্লাসটা আসবে কোন বন্ধনটা আসবে আগে আয়নিক বন্ধন এরপরে কোন বন্ধনটা আসবে সমযোজী বন্ধন আমি এগুলো হচ্ছে বাড়ি করে বুঝাবো দেখো এক নম্বর হচ্ছে সমযোজী বন্ধন
এরপরে কি আসবে? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন এগুলো বোঝাচ্ছি। সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে? সন্নিবেশ সমযোজী বন্ধন সবাই পারো মনে হয়। দেখো অনেককে মনে করে সন্নিবেশ সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধন কিন্তু কি বহুত তফাৎ আছে, এত তফাৎ নাই। দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন ইজ এ ডিফারেন্স অফ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের ইংলিশ কি? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ইজ এ এক্সাম্পল অফ কোভ্যালেন্ট বন্ড। স্যার বুঝি নেই, বুঝবা আস্তে আস্তে বুঝবা। সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন লিখছো? আচ্ছা, এরপরে কি আছে দেখো, সবগুলো কিন্তু পরমাণুর মধ্যে হবে। দুটো পরমাণুর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে সেটাকে বলা হচ্ছে আন্তঃপারমাণবিক বল। আর দুটো মলিকিউল মানে দুটো অণুর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক বল। তার মানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। এরপর আছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কি আমি বলতেছি, ধাতব বন্ধন কি আমি একটু বলবো, তবে এরপর আমি ডিটেইলস শুরু করতেছি। ধাতব বন্ধন আসবে, ধাতব বন্ধন আসবে। এরপরে কি আসবে? এখানে তেমন আর বন্ধন নাই। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী, ধাতব বন্ধন, এগুলো হচ্ছে আমাদের পড়া। আর এখানে আন্তঃআণবিক বলের মধ্যে যে বন্ধন দুটো কাজ করবে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে কি আমাকে বলো, মেইনলি কোন বন্ধনটা কাজ করবে? সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস বল, ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল মানে হচ্ছে, আমি তোমাকে বলি, ভ্যান ডার ওয়ালস বল মানে খুবই সহজ একটা জিনিস। ভ্যান ডার ওয়ালস বল মানে হচ্ছে দুইটা অণুর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, দুটো অণুর মধ্যে, দুইটা আপাতত একটা মাথা রাখো, দুইটা মলিকিউল বা দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল থাকবে। ভ্যান ডার ওয়ালস বল কিন্তু আবার 5 প্রকার। কয় প্রকার? ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে 5 টাইপস। 5 টাইপস, এগুলো বিস্তারিত পড়বো, ওগুলো ভ্যান ডার ওয়ালস বলে। এরপরে ভ্যান ডার ওয়ালস বলের নিচে আছে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কারা আছে? যে হাইড্রোজেনটা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড অনেক বিস্তারিত পড়া, এগুলো আমরা এখন আপাতত পড়বো। সো এই হাইড্রোজেন বন্ডটা হচ্ছে আমার দুই ধরনের। হাইড্রোজেন বন্ডটা হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। হাইড্রোজেন বন্ড কত? 2 টাইপস। 2 টাইপস আপাতত লিখো, এগুলো আমরা তখন আলোচনা করবো। দেখা যাচ্ছে কিনা দেখি তো। হাইড্রোজেন বন্ড দেখা যাচ্ছে 2 টাইপস। এতটুকু বোঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা কথা লিখবে রাখবা যে ইন্টার অ্যাটমিক ফোর্স মানে আন্তঃপারমাণবিক বলটা হচ্ছে স্ট্রং বন্ড। এটা হচ্ছে খুব স্ট্রং একটা বন্ড। এটা কি? খুব স্ট্রং একটা বন্ড। আর আন্তঃআণবিক বলটা হচ্ছে কি? উইক বন্ড। ভ্যান ডার ওয়ালস বন্ড হচ্ছে দুর্বল বন্ধন। হাইড্রোজেন বন্ধন কিন্তু দুর্বল বন্ধন। আর দুর্বল বন্ধন কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে তাদের এই যে তাদের বন্ড এনার্জি, এখানে আমি কোথায় লিখবো? এই জায়গায় লিখতেছি, উপরে লিখে দাও। তাদের বন্ড এনার্জি হচ্ছে সবচেয়ে বেশি। যার বন্ড এনার্জি মানে বন্ধন শক্তি, এটা পড়াবো, এখানে পড়াবো। বন্ধন শক্তি কি? সব পড়াবো স্যার। আমি বলছি সব পড়াবেন, সব পড়াবেন, কখন পড়াবেন? আরে ভাই একটা ক্লাসে তো সব পড়া যাচ্ছে না, দেখো না। বন্ড এনার্জি মানে কত? 200 থেকে নর্মালি কত থাকে? 200 থেকে না, এটা 20 থেকে থাকে। এটা আমি যদি বলি এটা হচ্ছে 20 থেকে 40, এটা 200 থেকে 400। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 200 থেকে 400, যেটা তোমাদের গুগলে তুমি 200 থেকে 400 কিলো জুল পার মোল। তার বন্ধন শক্তিটা অনেক বেশি। আর আন্তঃআণবিক বলের উইক বন্ড মানে তার বন্ড এনার্জি খুবই কম, মানে এনার্জি বন্ধন শক্তি খুব কম। বন্ধন শক্তি কম থাকার কারণে তার হবে শুধুমাত্র 2 থেকে 40 কিলো জুল পার মোল। এগুলো একটু কষ্ট করে লিখো। এগুলো ছিল আমার বেসিক কথাবার্তা। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের যে সংকরণের যে টপিকটা আছে সেটা শুরু হবে কাকে দিয়ে? সবাই জানো সমযোজী বন্ধন দিয়ে। এখন তার আগে আমাদের কাজ হচ্ছে আয়নিক বন্ধনটা শেষ করে দেওয়া। আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধনের প্রপার্টিস কিরকম, আয়নিক বন্ধনের ধর্ম কিরকম, সবগুলো শেষ করে দেওয়া। এরপর আমরা সমযোজী বন্ধনে প্রবেশ করব। সমযোজী বন্ধন থেকে সংকরণ শুরু। সমযোজী বন্ধন থেকে সংকরণ শুরু। হাইব্রিডাইজেশন, ভ্যালেন্স বন্ড থিওরি, VSEPR। VSEPR মানে কি? ব্যালেন্স শেল ইলেকট্রন, ব্যালেন্স শেল, VSEPR, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার থিওরি। এরপর অনেকগুলো আসবে, মলিকিউলার অরবিট থিওরি, অনেকগুলো আসবে। এখন আপাতত এগুলো লিখো। আপাতত এগুলো লিখছো কিনা আমাকে বলো। এগুলো সবাই লিখছো? আচ্ছা, খুবই আটকে যাচ্ছে। 2 থেকে 40 কিলো জুল বুঝো না, এটা বোঝার দরকার নাই। বন্ধন শক্তি বুঝালে তারপর বুঝে। জাস্ট বন্ধন শক্তি হচ্ছে তাদের বন্ড এনার্জিটা খুবই কম, সেজন্য তারা উইক বন্ড। মানে তাদের নিজেদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল যত বেশি স্ট্রং হবে তাদের বন্ড এনার্জি তত বেশি হবে। তোমার আর আমার মধ্যে আকর্ষণ যত ভালো হবে আমাদের মধ্যে বন্ধন শক্তি তত বেশি বাড়বে। তোমার আর আমার মধ্যে আকর্ষণ যত খারাপ হবে, তোমার আর আমার মধ্যে কোনো আকর্ষণই নেই, তাহলে বন্ধন শক্তি কম হবে। বন্ধন শক্তি এখানে কেন বেশি? কারণ এখানে স্ট্রং বন্ড, তাদের মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ বল। ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ বলটা বেশি। যাই হোক, এত কথা না, এগুলো যত বেশি বলবো তত বেশি তোমার মাথা ঘুরাবে। মাথা কেন ঘুরাবে তুমি একটু পরে বুঝবা।
খুব বেশি আটকাচ্ছে, বুঝা গেছে এটা? ওকে, তাহলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখন আসি আমরা আয়নিক বন্ধনে। সো ফার্স্ট অফ অল আয়নিক বন্ধনটা পড়বো। আয়নিক বন্ধনটা কোনো কিছু বলার আগে ফার্স্ট অফ অল আয়নিক বন্ধন দিয়ে শুরু করতেছি, কেমন? এটা হচ্ছে ডিটেলস পোর্শন। তবে আয়নিক বন্ধনের মধ্যে কি কি পড়বো? এটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন ফার্স্ট অফ অল আয়নিক বন্ধন ফরমেশনটা বুঝতে হবে। ফরমেশনটা কিরকম? ফরমেশনটা কিরকম? এক নম্বরে কি পড়তে হবে আমাকে বলো? আয়নিক বন্ধনের ফরমেশনটা। ওকে, ফরমেশনটা পড়তে হবে। দেখো ফরমেশন, আয়নিক বন্ধন কিভাবে গঠন করে তার আগে ডেফিনেশন পড়বো, এবং আরেকটা জিনিস পড়তে হবে লেটিস এনার্জি। সবাই লেটিস নামটা শুনছো? লেটিস এনার্জি। লেটিস এনার্জি ফরমেশন মানে কি, কিভাবে আয়নিক বন্ধন গঠন করে। দেখো তুমি বাংলা ইংলিশ সবগুলো মিলিয়ে দেখো যে তুমি বলো লেটিস মানে কি। লেটিস মানে এখন আমি তোমাকে বলি না, এখনো তুমি লেটিস এত কিছু বলার দরকার নেই, তুমি জাস্ট লিখো লেটিস শক্তি। লেটিস শক্তি, লেটিস এনার্জি, ফরমেশন লেটিস এনার্জি, ফরমেশন লেটিস এনার্জি লিখছো। লেখার পর এখন তুমি লিখবা হচ্ছে কি, এরপর তুমি কি লিখবা সেটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস অর্থাৎ তাপধর্মটা। প্রপার্টিস মানে আমি ইংলিশ বাংলা সবগুলো মিক্স করে লিখতেছি। প্রপার্টিস মানে তাপধর্ম। ফরমেশন হচ্ছে কিভাবে আয়নিক বন্ধন গঠন করে। ফরমেশন মানে কি, কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। লেটিস শক্তি সেটা আমি পরে বোঝাচ্ছি, লেটিস শক্তি নিয়ে কথা আছে। প্রপার্টিস মানে আয়নিক বন্ধনের ধর্মটা কি, মানে আয়নিক যে বন্ড করবে কোন বেসিসে, অর্থাৎ তাদের ধর্ম, তাদের বৈশিষ্ট্য কিরকম হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এরপর লাস্ট আলোচনা কোনটা? পার্সেন্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ অফ কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ড বাংলা ইংলিশ সবগুলো মিক্স করে লিখবো, কারণ কিছু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছে। সো পার্সেন্টেজ অফ কোভালেন্ট বন্ড হচ্ছে সমযোজী বন্ধন না? পার্সেন্টেজ অফ সমযোজী বন্ড, সমযোজী বন্ড কি বলছি, সমযোজী বন্ধন। পার্সেন্টেজ অফ সমযোজী বন্ধন ইন মানে কি, আয়নিক বন্ধন। অর্থাৎ পার্সেন্টেজ অফ কোভালেন্ট বন্ড ইন আয়নিক বন্ড, ইন আয়নিক বন্ধন। স্যার এটা বুঝি নাই, এই কথাটা বুঝি নাই। অর্থাৎ এটা তোমার ফাজানের নিয়মটা পড়ছো, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা ফাজানের নিয়মটা জানো। ফাজানের নিয়মটা দিয়ে এটা বের করতে হয় অ্যাকচুয়ালি, ফাজানস রুল। এটা কি ফাজানস রুল? এটা ফাজানস রুল কি আছে দেখো, একটা আয়নিক মানে একটা আয়নিক বন্ড বা একটা আয়নিক যৌগ পুরোপুরি কিন্তু আয়নিক যৌগ হয় না। একটা আয়নিক যৌগ আমরা বলি না নো ওয়ান ইজ পারফেক্ট। আরে ভাই দুনিয়াতে কেউই পারফেক্ট না আল্লাহ ছাড়া, এটা বলি না। সো যৌগের মধ্যে সেম, যে কোনোটাই একটা আয়নিক যৌগ, যাকে তুমি আয়নিক যৌগ বলতেছো সে কিন্তু পুরোপুরি আয়নিক যৌগ না। তার মধ্যে কিছু অংশ সমযোজী বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কিছু অংশ সমযোজী বৈশিষ্ট্য আছে। আর এটা সমযোজী আছে যে বৈশিষ্ট্য কিছু অংশ, সেটা বের করব কোন রুল দিয়ে? ফাজানের রুল দিয়ে। তার মানে পার্সেন্টেজ অফ কোভালেন্ট বন্ড ইন আয়নিক বন্ড, অর্থাৎ পার্সেন্টেজ অফ কোভালেন্ট বন্ড ইন আয়নিক বন্ড কিভাবে বের করব? ফাজানস রুল। সো আমরা আয়নিক বন্ধনে শুধু এগুলো পড়বো। এখন আমরা তাহলে শুরু করতেছি ডেফিনেশন দিয়ে। শুরু করতেছি কি? ডেফিনেশন দিয়ে। ওকে, আচ্ছা ডেফিনেশন দিয়ে পড়া শুরু করতেছি। আচ্ছা ওকে, আচ্ছা সো কোভালেন্ট বন্ডটা আমি তোমাকে পরে বলবো নাকি কোভালেন্ট বন্ডটা আমি একটু করে বলে দিচ্ছি? কোভালেন্ট বন্ড বলবো, কোভালেন্ট বন্ড তার একটু পরে বলতেছি। ফার্স্ট অফ অল আয়নিক বন্ধন দিয়ে শুরু করতেছি। দেখো আয়নিক বন্ধন দিয়ে শুরু করতেছি। কোভালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনটা একটু পরে, কারণ আগে ফার্স্ট আয়নিক বন্ধন দিয়ে শুরু করি। এই আয়নিক বন্ধন যেটা দেখতে পাচ্ছ, এই আয়নিক বন্ধনটা কি? ফার্স্ট অফ অল আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়? আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় দেখো, ফার্স্ট অফ অল আয়নিক বন্ধন তৈরি হওয়ার জন্য একটা ধাতু দরকার, আর একটা হচ্ছে অধাতু দরকার, অর্থাৎ মেটাল এবং নন মেটাল। একটা ধাতু দরকার, একটা অধাতু দরকার। ধাতু কি করে আমাকে বলো, সবাই আমাকে বলো ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে নাকি গ্রহণ করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ ধাতু কি করবে? ধাতু তার কাজটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করবে, আমি আবার বলছি ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, আর অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান, সবাই একটু কষ্ট করে লিখো, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন। বুঝাচ্ছি এটা জিনিসটা কি? গঠিত ক্যাটায়ন ও অ্যানায়ন, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর 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 যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা,
স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, লিখো লিখো, কষ্ট করে লিখো, অনেক কষ্ট করবো, যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় লিখবো, সবাই বলো যুক্ত হয় লিখবো নাকি বলো, যে স্থির আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় বা আবদ্ধ হয়, যুক্ত হয় বা আবদ্ধ হয়, যুক্ত হয় বা আবদ্ধ হয়, কল আসছে, যুক্ত হয় বা আবদ্ধ হয়, তাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। কিছুটা বুঝতে পারছো কি বলতেছে এখানে? দেখো কেমন সাহস, ক্লাস করতেছে সেখানে কল দিচ্ছে। দেখো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, যে পরস্পর যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয় বা আবদ্ধ হয়, তাকে বলা হচ্ছে আমার আয়নিক বন্ড। বুঝা গেছে? আচ্ছা দেখ এক্সাম্পলটা কি, একটু এক্সাম্পলটা দেখো। তার মানে তুমি বুঝে গেছো যে আয়নিক বন্ধন কখন হবে, যখন ধাতু এবং অধাতুর মধ্যে হবে, ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হবে। তো ধাতু কেমনে চিনবো? লাস্টে আম থাকে, ছোটবেলা থেকে পড়ে আসছি, লাস্টে আম থাকলে ধাতু বলে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে কিছু অংশে, অনেক অংশে এটা কিন্তু সঠিক, লাস্টে আম থাকলে সেটাকে ধাতু বলে অ্যাকচুয়ালি। ধর আমি তোমাকে বললাম কিছু ক্ষেত্রে আমি তোমাকে বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমি তোমাকে বললাম NaCl এটসেট্রা। তো এইগুলো সবগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু আয়নিক বন্ধন। কিভাবে দেখো, এখানে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে আগে। স্যার কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়? ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাকে ফার্স্ট অফ অল NaCl দিয়ে বোঝাবো নাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে বোঝাবো? আচ্ছা আমি একটা জিনিস দিয়ে বুঝাই, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, লাস্টে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে? 1s2 2s2 2p6 3s2, লাস্টে কি থাকবে? 3s2, সবাই জানো, বের করার দরকার নেই। ক্লোরিন কয়টা থাকবে? ক্লোরিন 3p5 থাকবে, 3p5 থাকবে। 3p5 মানে কি? লাস্টে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 3s2, এর আগে 3s2 আছে। আচ্ছা ঠিক আছে, পুরোটা লিখে দিচ্ছি দেখো, 3s2 থাকবে আর হচ্ছে 3p5 থাকবে। লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। আর তার লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে এই যে ম্যাগনেসিয়াম অষ্টক পূরণ করার জন্য তার আগে কি আছে? 1s2 2s2 2p6 আছে, এরপরে কি 3s2। তার আগে কি আছে আমাকে বলো? 2s2 কার? ম্যাগনেসিয়ামের আগে। 3s2 এর আগে কি আছে? এটা তো সবাই জানার কথা, ইলেকট্রন বিন্যাস সবাই জানার কথা, এটা তো আমি ভেঙে লিখবো না। 2s2 এবং হচ্ছে কি 2p6, তাহলে 1s2 2s2 2p6 মানে 8টা আর 3s2, তার মানে কয়টা? 12টা হয়েছে। 8টা এবং 2টা 10টা এবং 2টা মিলে 12টা। এখন এটা 3s2 3p5, তার মানে তার লাস্ট শক্তি স্তরে আছে 7টা। অক্টেট পূরণ করতে হবে, অক্টেট পূরণ করার জন্য তার কয়টা দরকার? একটা। আর এর অক্টেট পূরণ করার জন্য কয়টা দরকার? দরকার নাই, তার ত্যাগ হওয়া দরকার। তার মানে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যে পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে তারা একটা আবদ্ধ হবে বা তারা একটা সিস্টেমে আবদ্ধ হবে, সেটাই কিন্তু আমার আয়নিক বন্ধন। মনে রাখবা আয়নিক বন্ধন কখনো বন্ধন হয় না, জিনিসটা বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, তুমি এখানে ম্যাগনেসিয়াম দিছো, কিছুক্ষণ জন্য ম্যাগনেসিয়াম দিছো, এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা আছে? 2টা। এইটাকে আমি রয়ে দিচ্ছি, কারো কোনো প্রবলেম আছে? ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা? লাস্ট শক্তি স্তরে কয়টা? 2টা। ক্লোরিনের কয়টা আছে আমাকে বলো? ক্লোরিন এখানে অ্যাকচুয়ালি 2টা না, ক্লোরিন এখানে কয়টা আছে দেখো, এই যে ক্লোরিন দিছো, এটা লুইস দ্য স্ট্রাকচার পড়ালে আরো জিনিসটা মজা হবে। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরিন, দেখো ক্লোরিনের লাস্ট শক্তি স্তরে কয়টা? দেখো আমি এটা একটু দেখাচ্ছি, এভাবে দেখাচ্ছি, আমার নীল কালারটা কোথায়? নীল কালারটা দেখো, আমি এখানে বললাম ক্লোরিনের লাস্ট শক্তি স্তরে কয়টা? খুব মজা কিন্তু, 3s2 3p5, 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টা গেল, 7টা। 1 2 3 4 5 6 7টা। তার মানে ক্লোরিন 2টা আছে, তার মানে লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন 7টা করে। ম্যাগনেসিয়ামের কয়টা? নীল কালি, মানে এটা ক্রস দিছি মানে কি? তার ইলেকট্রন চার্জ, পজিটিভ চার্জ, ক্রস মানে এটা পজিটিভ চার্জ, আর এটা কি? তার ইলেকট্রন গুলা। এখন দেখো, এই ক্লোরিনের ইলেকট্রন কয়টা দরকার? একটা। এই ক্লোরিনের কয়টা দরকার? একটা। ম্যাগনেসিয়াম অনেক দামচিল ব্যক্তি, সে একে একটা দিছে, লা হাওলা, একে একটা দিছে, কয়টা? 2টা চলে গেছে। অর্থাৎ এখানে কি করলো? আদান প্রদান হয়েছে, এখানে কিন্তু শেয়ার হয় নাই, যদি শেয়ার হতো তাহলে সেটা সমযোজী বন্ধন। ইলেকট্রন আদান প্রদান হলে কি বললাম? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন। আচ্ছা প্রশ্ন হচ্ছে ক্যাটায়ন মানে কি? একটু এদিকে আসো। ক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন হচ্ছে এটা ম্যাগনেসিয়াম ধাতু না? ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করবে, ধাতু আজীবন ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ত্যাগ করবে? 2টা। কেন? তার লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, সে অষ্টক পূরণ করার জন্য সে ত্যাগ করবে কয়টা? 2টা। তাহলে 2টা ত্যাগ করলে সে হবে পজিটিভ চার্জ, ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ চার্জ। আর ক্লোরিন কি করে? ক্লোরিন এখানে কয়টা? 2টা। একটা ক্লোরিনের লাস্ট শক্তি স্তরে কয়টা আছে? 7টা। তাহলে সে কি করবে?
গ্রহণ করবে কেন? অষ্টক পূরণ করার জন্য। এই গ্রহণটা কোত্থেকে করছে? এটা আকাশ থেকে করছে নাকি বাতাস থেকে করছে? আরে ভাই, সেই ম্যাগনেসিয়াম থেকে পাইছে বলে তো করছে। আমি ইলেকট্রন আদান প্রদান হয়েছে, হুইচ ইজ আয়নিক বন্ধন। তার মানে ক্লোরিন সে কি করবে? ক্লোরিন মাইনাস হলো। এখন এখানে আরেকটা ক্লোরিন আসছে না? কয়টা? দুটা ক্লোরিন না? তাহলে আরেকটা ক্লোরিন, আরেকটা বন্ধন, সেটা আরেকটা গ্রহণ করলো, তাহলে ক্লোরিন মাইনাস হলো। আচ্ছা, আরেকটা কোত্থেকে আসছে? আরে ভাই, ক্লোরিন দুইটা, ম্যাগনেসিয়াম তো দুইটা ছেড়ে দিছে, একটা ক্লোরিন নিছে। এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে ক্লোরিন দুইটা নেয় না কেন? এখানে আরে ভাই, ক্লোরিন দুইটা কেন নিবে? ক্লোরিনের দরকার আছে একটা, লাস্ট শক্তিস্তর ইলেকট্রন আছে 7টা। আচ্ছা, অনেককে বলতে পারে স্যার অক্টেট কেন পূরণ করতে হচ্ছে? কেন অক্টেট? দেখো, অক্টেট পূরণ করলেই, আমাকে একটা কথা বলো সবাই, আমাদের পদ সারণীতে মৌল আছে কয়টা? 117 নাকি 118 সামথিং, 118। ওকে, 118টা হচ্ছে আমাদের পদ সারণীতে মৌল আছে, এলিমেন্ট। এখন আমাদের যৌগ আছে কয়টা পৃথিবীতে? কোটি কোটি যৌগ, আর আমাদের মৌল আছে মাত্র 118টা। এখন এই মৌলগুলা কি স্টেবল ছিল? না। এই মৌলগুলো স্টেবল না বিদায় মাত্র তাদের সংখ্যা কম। তারা স্টেবল কখন হয়? যখন তাদের মতো অষ্টক পূরণ হয়। যেমন আমি তোমাকে যদি বলি শুধু ক্লোরিন, স্টেবল না তো। আমি যদি বলি হাইড্রোজেন ক্লোরিনের মধ্যে, তখন সেটা স্টেবল, হাইড্রোজেন ক্লোরাইড স্টেবল। বাট শুধু ক্লোরিন বললে এটা কি স্টেবল? না। কেন? কারণ তার অষ্টক পূরণ হয় নাই। তো অষ্টক পূরণ যখন হয় নাই, তাহলে সে রিঅ্যাক্টিভ। আমাকে আস্ক করো, দেখো, আমাকে যদি তুমি যদি কোশ্চেন করো যে ভাইয়া গ্রুপ 18 এর মৌলগুলো কেন নিষ্ক্রিয়? কারণ তারা স্টেবল, তারা স্টেবল। দেখো, তুমি যখন ধরো, তুমি যখন বিয়ে শাদী করে ফেলছো, বিয়ে শাদী করলে মানুষ স্টেবল হয়ে যায়। তো বিয়ে শাদী করলে মানুষের চরিত্র কেন ঠিক থাকে? কারণ সে স্টেবল হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি, আমাদের ধর্মতে কেন বিয়ে করতে বলছে তাড়াতাড়ি? কারণ আমার ধর্ম, আমার তাড়াতাড়ি বিয়ে করলে আমাদের চরিত্র ঠিক থাকবে। ব্যাপারটা এরকম না। চরিত্র কেন ঠিক থাকবে? কারণ আমরা স্টেবল হয়ে গেছি। চরিত্র বলতে খারাপ কিছু বোঝাচ্ছে না। চরিত্র বলতে, তোমার চরিত্র বলতে কি, তুমি একটা জিনিস, একটা রেসপন্সিবিলিটিতে আবদ্ধ হয়ে গেছো। তোমার ক্যারেক্টার হচ্ছে সলভ হয়ে গেছে, তোমার পার্সোনালিটি তোমার হচ্ছে কি সলভ হয়ে গেছে, ব্যাপার সবগুলো সলভ হয়ে গেছে। তুমি যখন স্টেবল হও, তখন তুমি কারোর সাথে বিক্রিয়া করাতে চাইবা না, কারোর সাথে তুমি আদান প্রদান, কারোর সাথে তুমি কথা বলবা না। তুমি যখন স্টেবল হয়ে গেছো। এখন একটা এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত সে স্টেবল হবে না, ততক্ষণ সে বিক্রিয়া করবে। বাট নিষ্ক্রিয় ধাতুগুলা বা নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে, সেগুলো কখনো বিক্রিয়া করে না কেন? কারণ তারা স্টেবল হয়ে গেছে। তাহলে লাস্টের শক্তি 8টা পূরণ হয়ে গেছে, তাহলে তারা জীবনে বিক্রিয়া করবে না। সেজন্য গ্রুপ 18 এর মৌলগুলো কখনো বিক্রিয়া করে না। বাকিগুলো স্টেবল করার পরে তাহলে সে বিক্রিয়া করবে না। এখন এখানে কোটি টাকার একটা প্রশ্ন আসতে পারে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি যে ভাইয়া ক্লোরিন হচ্ছে, আচ্ছা এটা আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ব্যাখ্যাটা করবো, এটা আমি এখন করবো না। আমি এখানে বলবো যে একটা প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন মাইনাস, তবুও তারা কেন বন্ড ফর্ম করতেছে? এটা একটা প্রশ্ন। এটা একটা প্রশ্ন। এটা একটা প্রশ্ন যে বন্ড কেন ফর্ম করতেছে। আচ্ছা, যাই হোক, এগুলো তো অনেক প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা অনেক কেউ খেয়াল করো নাই, আমি জানি তোমরা কেউ খেয়াল করো নাই। এটা যাই হোক, এটা আমি তোমাকে বলবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন কি হয়েছে? এখানে আদান প্রদান হয়েছে। ক্লোরিন কি হয়েছে? এখানে আদান প্রদান হয়েছে। আদান প্রদান হলে তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, অর্থাৎ এই যে এটা প্লাস, এটা মাইনাস, দেখো এই যে প্লাস, এটা মাইনাস, প্লাস এবং মাইনাসের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা হচ্ছে আমার আয়নিক বন্ধন। আজ থেকে তুমি একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাকে এটা সবাই লেখা হয়েছে কিনা আমাকে বলো, তাড়াতাড়ি বলো, লেখা হয়েছে কিনা আমাকে তাড়াতাড়ি বলো। এটা লেখা হয়ে গেছে না? লেখা হয়ে গেছে না? সবার লেখা হয়ে গেছে এটা? আচ্ছা, ভেরি গুড। এখন অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। দেখো দেখো দেখো, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এটা আমার মন চাচ্ছে ডেইলি ক্লাস দেওয়ার জন্য, সিরিয়াসলি এটা ডেইলি ক্লাস দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পেপারের জৈব রসায়ন। আবার বলো, কি বললাম? জোরে জোরে বলো। ফার্স্ট পেপারে এটা জৈব রসায়ন। সেকেন্ড পেপারে জৈব রসায়ন কোনটা? চ্যাপ্টার 2। ফার্স্ট পেপারে জৈব রসায়ন কোনটা? চ্যাপ্টার 3। মনে থাকবে? আচ্ছা, ওকে। এখন দেখো বেসিকটা একটু জিনিসটা আরো যদি ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল দেখো, আমি যে বললাম সোডিয়াম ক্লোরাইড, তুমি কি কখনো দেখছো সোডিয়ামের মাঝখানে একটা বন্ড দিতে? কখনো কি দেখছো সোডিয়ামের মাঝখানে একটা বন্ড দেওয়ার জন্য? স্যার দেখিনি। সোডিয়ামের মাঝখানে কোনো বন্ড থাকে না। মানে সোডিয়াম বলতে সোডিয়াম ক্লোরাইডের মাঝখানে, সোডিয়াম ও ক্লোরাইডের মাঝখানে তুমি কখনো বন্ড দেখছো? তুমি কখনো দেখছো? স্যার ম্যাগনেসিয়াম ক্লোরিন 2, এটা কি? অনেকে বলছে এটা কি বন্ড, এটা কি বন্ড? আয়নিক বন্ড। কে বলছে ভাই? রং কনসেপ্ট। দেখো, আয়নিক বন্ধনে কখনো বন্ধন তৈরি হয় না। আজ থেকে একটা কথা মাথায় রাখো, আয়নিক বন্ধনে কখনো বন্ড তৈরি হয় না। আয়নিক বন্ধনে যেটা আছে সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। জিনিসটা আমি একটু আরেকবার ক্লিয়ার করি। দেখো, সোডিয়াম
স্যার কি বলতে চাচ্ছেন একটু একটু ডিটেইলসে বলেন। ডিটেইলসে বলতে দেখো খুব সিম্পল একটা জিনিস, ক্লোরিনের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ক্লোরিন তো ভাই আনস্টেবল, ক্লোরিনকে স্টেবল হতে হবে। স্টেবল হওয়ার জন্য কি করতে হবে? অষ্টক পূরণ করতে হবে। শুধু এই ক্লোরিন কি স্টেবল নাকি আনস্টেবল? ভাই এটা আনস্টেবল, অষ্টক পূরণ করতে হবে। এই সোডিয়ামের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? একটা। ইতে যদি একটা ইলেকট্রন যদি কোনোভাবে যদি ত্যাগ করতে পারে, ইতে যদি একটা ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, তবে সে হচ্ছে কি হবে? স্টেবল হবে। আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তবে সে স্টেবল হবে। এখন এখন তুমি যদি বলো ভাই এটা তুমি যদি বলো ভাই তাদের মধ্যে শেয়ার কেন হচ্ছে না? আরে ভাই শেয়ার কেন হবে? শেয়ার হলে হচ্ছে না তো। অনেকে বলতে পারে স্যার এখানে শেয়ার কেন হচ্ছে না? এখানে কিন্তু শেয়ার হতে পারতো না। প্রশ্ন আসতে পারে স্যার এখানে শেয়ার হচ্ছে না কেন? এখানে শেয়ার হচ্ছে না কেন? এখানে শেয়ার কেন হবে? সোডিয়ামের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? 3s1। আর এখানে কি 2p6 না এর আগে? আর এর আগে কি 2s2 না? এর আগে 1s2 লিখতেছি না, 8টা। এখন তুমি যদি বলো সেই ইলেকট্রন যদি শেয়ার করে তাহলে লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? 3s2। আরে ভাই তাকে তো আরো স্টেবল, তাকে আরো আনস্টেবল করে দিলা, তাকে তো তুমি আরো আনস্টেবল করে দিলা। তোমার কাজ হচ্ছে স্টেবল করানো। স্টেবল মানে কি? নোবেল গ্যাসের কনফিগারেশনটা তৈরি করতে হবে। তার মানে সোডিয়াম যদি কোনোভাবে যদি ইলেকট্রন যদি কি করতে পারে? ত্যাগ করতে পারে, তবে সে হচ্ছে কি? তবে সে হচ্ছে আয়নিক বন্ধন ফর্ম করতে পারবে, অর্থাৎ তবে সে হচ্ছে একটা আকর্ষণ বলের মাধ্যমে একটা বন্ধনের সাথে যুক্ত হতে পারবে। তার মানে আমরা যে এতদিন ধরে চিন্তা করি সোডিয়াম এবং ক্লোরিন, এটা ভুল কনসেপ্ট। কখনো মাঝখানে বন্ড হবে না। আয়নিক বন্ধন আমরা বলি যে মাঝখানে বন্ড। কে বলছে মাঝখানে বন্ড? মানে বুঝো দুটো ইলেকট্রন শেয়ার করছে, দুটো ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। ওকে, তার মানে স্যার কনসেপ্টটা কি? কনসেপ্টটা খুবই সিম্পল, বুঝাচ্ছি কনসেপ্টটা কি। দেখো অনেক অনেক ইন্টারেস্টিং এটা। সোডিয়াম আমি এখানে দিলাম, আমি এখানে কি দিলাম? ক্লোরিন দিলাম। আমি এখানে দিলাম সোডিয়াম, এখানে দিলাম ক্লোরিন। এখন এই যে সোডিয়ামের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা? একটা মানে এটা আমি ক্রস দিলাম। ক্রস মানে হচ্ছে তার পজিটিভ চার্জ। ক্রস মানে এটা পজিটিভ চার্জ, এটা কি পজিটিভ চার্জ মনে করো। আর ক্লোরিনের ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6 7। তার মানে ক্লোরিনের অষ্টক পূরণ করার জন্য একটা দরকার, আর সোডিয়াম যদি একটা ছেড়ে দেয় অষ্টক পূরণ হয়ে গেছে, ডান এন্ড ডাস্টেড। তার মানে এটা করতে আসছে, দেখো ফার্স্ট অফ অল আমি কি করলাম? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, আর এই ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এই যে তাদের মধ্যে মধ্যবর্তী যে আকর্ষণ বলটা কাজ করে, প্লাস এবং মাইনাস যে মধ্যবর্তী যে আকর্ষণ বলটা কাজ করে, সেটাই হচ্ছে আমার আয়নিক বন্ধন। তার মানে আজ থেকে তোমাকে কেউ যদি আস্ক করে আয়নিক বন্ধন মানে কি? আয়নিক বন্ধন মানে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ দুইটা পরমাণুর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। মানে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। অর্থাৎ দুইটা পরমাণুর মধ্যে অনুষ্ঠিত স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা হচ্ছে আমার আয়নিক বন্ধন। অনুষ্ঠিত স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা হচ্ছে কি? আয়নিক বন্ধন। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো? ভাইয়া এটার ইন্টার দিয়েছেন মানে ও ভাইয়া এক্সাম তো 10টা 30, এক্সামের ইয়েটা বাড়ানো হবে। এক্সামটা 10টা, লিংক ওপেন থাকবে, টেনশন নিও না, লিংক ওপেন থাকবে। আচ্ছা দেখো এদিকে দেখো কি বলতে চাচ্ছি। আমি একটা কোশ্চেন করি, তোমাদের কোশ্চেন করার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করব, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো ইন্টারেস্টিং একটা কোশ্চেন হচ্ছে, এটা তুমি এখন ছেড়ে দাও, একটা কোশ্চেন করে সবার কোশ্চেনে আনসার দিতে পারবে কিনা আমি একটু বলি। ফার্স্ট অফ অল দেখো, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে ক্লোরিন মাইনাস। এই সোডিয়াম প্লাসটা কি স্টেবল নাকি আনস্টেবল? আমাকে কেউ বলো তো। এটা হচ্ছে স্টেবল, মানে সে স্থিতিশীল। এই ক্লোরিন মাইনাসটা কিন্তু স্টেবল। কেন? কারণ তাদের মধ্যে অষ্টক পূরণ হয়েছে। এখন সোডিয়াম এবং ক্লোরিন স্টেবল হওয়া সত্ত্বেও কেন তারা বন্ড গঠন করলো? কেন তারা আয়নিক বন্ড গঠন করলো? তারা তো স্টেবল, কেন তারা রিঅ্যাকশন দেখালো? প্রশ্ন আসতে পারে। যেমন ধরো হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন এগুলো কখনো বিক্রিয়া করে না। কেন? কারণ তারা স্টেবল, লাস্টে শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। এটা কেন হচ্ছে বিক্রিয়া করতেছে? কেন সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কেন আয়নিক বন্ধন তৈরি করলো? কেন তারা তো স্টেবল হয়ে গেছে। আচ্ছা
এটার রিজনটা হচ্ছে এই যে সোডিয়াম যেটা আছে না সেটা গ্যাসীয় অবস্থায় ছিল, এটা কি গ্যাসীয় অবস্থায়, এটা হচ্ছে গ্যাসীয় আয়ন, আর এই ক্লোরিনটা কি গ্যাসীয় অবস্থায়, এটা হচ্ছে গ্যাসীয় আয়ন। এখন এই সোডিয়ামটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় ছিল, ক্লোরিনটাও কিন্তু গ্যাসীয় অবস্থায় ছিল। গ্যাসীয় অবস্থায় যখন থাকে, গ্যাসীয় অবস্থায় যখন থাকে তখন সেটা স্টেবল থাকে না, কারণ গ্যাসের অণুগুলো হচ্ছে এক জায়গায় পড়ে থাকে না। গ্যাস কখনো স্টেবল না, গ্যাস কখনো কি স্টেবল না। এখন তারা স্টেবল কিভাবে হবে? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই যে গ্যাস, এই যে গ্যাস, তাদের মধ্যে পরস্পর যুক্ত হয়ে তারা তৈরি করলো কি সোডিয়াম ক্লোরাইড। এবং এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমার স্টেবল, যেটাকে বলা হয় সলিড স্টেট, কঠিন কঠিন। এটাই হচ্ছে আমার মেইন কথা, বুঝে গেছে? বুঝা গেছে? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস কখনো তারা স্টেবল না। তারা স্টেবল কখন হবে? যখন তারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড সলিড স্টেটে যখন গঠন করলো তখন তারা স্টেবল হয়ে গেছে। তার মানে আমার আয়নিক বন্ধন তৈরি হয়ে গেল। মেইন রিজন ছিল অ্যাকচুয়ালি এটাই। অ্যাকচুয়ালি মেইন রিজন কোনটা ছিল? এটাই ছিল। বুঝা গেছে? ওকে, আচ্ছা বুঝা গেছে এখন? আচ্ছা এখন আসি আমি ভিন্ন কিছু কথাবার্তায়, ভিন্ন কিছু কথা বল। ভাইয়া হিলিয়াম স্টেবল না, এটা তো তাহলে কি ভাই সোডিয়াম প্লাস স্টেবল নাকি আলাদা আলাদা? সোডিয়াম প্লাস স্টেবল না আলাদা আলাদা? সোডিয়াম প্লাস, দেখো সোডিয়াম প্লাস আয়নটা হচ্ছে নরমালি, দেখো আমি যদি বলি ম্যাগনেসিয়াম 2+, আমাকে কিছু আস্ক করে যে ভাই ম্যাগনেসিয়াম 2+ স্টেবল, আমাকে কিছু আস্ক করে এলিয়াম 3+ স্টেবল। নরমালি ম্যাগনেসিয়াম 3+ এবং অ্যালুমিনিয়াম 3+ স্টেবল কেন? আচ্ছা এমন নরমালি তুমি যদি চিন্তা করো অ্যালুমিনিয়াম 3+ স্টেবল হয়েছে, তুমি চিন্তা করবা দেখো অ্যালুমিনিয়াম 3+ কি স্টেবল হয়েছে? স্যার বুঝি নাই। ফার্স্ট অফ অল দেখো অ্যালুমিনিয়াম এটা বেসিকটা যদি পড়তে থাকো 1s2 2s2 2p6 3s2 3p কত 3p কত 3s2, দেখো আমাকে যদি বলা হয়, সরি আমি কি ভুল লিখছি নাকি, 6 2 8 10 3s2 3p 1 3s2 3p 1। আচ্ছা কেউ যদি আস্ক করে যে অ্যালুমিনিয়ামের এখানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করলে অষ্টক পূরণ করবে? সে 3টা ইলেকট্রন ত্যাগ করলে অষ্টক পূরণ করবে। 3টা ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, অর্থাৎ অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন যদি কোনোভাবে যদি ত্যাগ করতে পারে তবে সে অষ্টক পূরণ করলো না, সেজন্য তো অ্যালুমিনিয়ামের যোজনী 3। যোজনী কথাটা আমি আসতেছি, দেখো এখানে কিন্তু ইলেকট্রন গ্রহণ এবং ইয়ার মাধ্যমে, একটা জিনিস মাথায় রাখো, ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে কিন্তু যোজনী কিন্তু ডিসাইড হয়। বিলিভ হচ্ছে না? আচ্ছা বিলিভ হচ্ছে না বলে এই যে অ্যালুমিনিয়াম 3+ প্রশ্নটিতে স্টেবল নাকি আনস্টেবল? এটা কিন্তু স্টেবল, বাট এটা যদি গ্যাসীয় অবস্থায় হয় তখন এটা স্টেবল না। নরমালি কিন্তু স্টেবল, তুমি বলছো এটা স্টেবল হয়েছে। তার মানে অ্যালুমিনিয়াম 3+ এবং এখানে ক্লোরিন যখন আসতেছে, তুমি বলতে পারছো এখানে ক্লোরিন কোথায় আসতেছে? দেখো অ্যালুমিনিয়ামের সাথে তুমি যদি ক্লোরাইড দাও LCl3 না, অ্যালুমিনিয়াম লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? নরমালি 3s2 3p1। এই তিনটা কাকে দিবে? সে কাকে দিবে? আরে ভাই ক্লোরিনকে দিবে। স্যার এখন কিচ্ছু বুঝি না। এই দেখো 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 এদিকে দেখো এদিকে দেখো, ক্লোরিন এখানে কয়টা দেখো। ফার্স্ট অফ অল অ্যালুমিনিয়াম দিলাম আমি এখানে, লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? 3টা আছে। 3টা সে ছেড়ে দিবে কারণ সে অষ্টক পূরণ করতে হবে। আচ্ছা অনেকে বলতে পারছে সে 5 ইলেকট্রন গ্রহণ করে তো অষ্টক পূরণ করতে পারে। না না না, কোনটা সহজ? 3টা ছাড়া সহজ নাকি 5টা গ্রহণ করা সহজ? আমাকে বলো। 3টা ছাড়া সহজ, 3টা ছাড়া সহজ, 5টা গ্রহণ করা কঠিন। 3টা ছেড়ে দিবে, 5টা সরি 3টা ছেড়ে দিবে এবং সে অষ্টক পূরণ করবে। অর্থাৎ এই যে এখানে ক্লোরিন আছে, এই যে এখানে ক্লোরিন আছে, ক্লোরিন লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? এখন তো মুখস্থ হয়ে গেছে। আরে ভাই বল না, লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা ক্লোরিনের? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আর অ্যালুমিনিয়ামের কয়টা? 1টা 2টা 3টা। বাট এখানে ক্লোরিন কয়টা আছে? আরেকটা আছে না? সো ক্লোরিন এখানে দাও। আচ্ছা অনেক কেউ বলতে পারো স্যার এগুলো স্ট্রাকচার কি? দেখো অনেক ইম্পর্টেন্ট কথা আছে, স্ট্রাকচার নিয়ে আমি কিছু কথা বলবো। অনেককে স্ট্রাকচার নিয়ে কথা বলবো। দেখো ক্লোরিনের সিঙ্গেল ইলেকট্রন কয়টা? অষ্টক পূরণ করার জন্য এই 3টা ক্লোরিনের কয়টা ইলেকট্রন দরকার? 3টা দরকার। একে গেছে একটা, এদিকে পাঠাই দিছে একটা, এদিকে পাঠাই দিছে একটা। কি হয়েছে? আদান প্রদান হয়েছে না? এটাই হচ্ছে আয়নিক বন্ধন, এটাই হচ্ছে আয়নিক বন্ধন। এখন এদের স্ট্রাকচার নিয়ে কিছু কথা বলবো পরবর্তীতে। গ্যাস কেন স্টেবল হয় না? গ্যাস কেমনে স্টেবল হবে? আচ্ছা গ্যাস কেন স্টেবল হয় না এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। ফার্স্ট অফ অল দেখো সব প্রশ্নের ব্যাখ্যা আছে। একটা গ্যাস স্টেবল কিনা স্টেবল হয় না, দেখো একটা জিনিস গ্যাস কখন হবে, গ্যাস কখন হয়, দুটো জিনিস মাথা রাখবা। গ্যাস হওয়ার জন্য দুটো জিনিস জানা থাকবে। একটা হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন,
একটা হচ্ছে স্ক্যাপিং ক্যাপাসিটি। স্ক্যাপিং ক্যাপাসিটি মানে কি? হোয়াট ইজ স্ক্যাপিং ক্যাপাসিটি? এটা একজনের আনসার দিচ্ছি। মিউচুয়াল অ্যাট্রাকশন মানে স্ক্যাপিং ক্যাপাসিটি মানে হচ্ছে বিকর্ষণ বল, সহজ কথা। স্ক্যাপিং ক্যাপাসিটি মানে বিকর্ষণ বল, মিউচুয়াল অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ বল। গ্যাস কখন হবে? যখন এসকেপিং ক্যাপাসিটি, স্যার বুঝতেছি না। আরে ভাই এসকেপিং ক্যাপাসিটি মানে হচ্ছে বিকর্ষণ বল, কোনো কথা নাই এখানে। বিকর্ষণ বল মানে গ্যাসের মধ্যে যে মলিকিউলগুলো থাকে, যে অণুগুলো থাকে, সেগুলোর বিকর্ষণ বল যদি বেশি হয়, এসকেপিং ক্যাপাসিটি যদি বেশি হয়, তার থেকে মিউচুয়াল অ্যাট্রাকশন, মিউচুয়াল অ্যাট্রাকশন মানে হচ্ছে পারস্পরিক আকর্ষণ বল থেকে, পারস্পরিক আকর্ষণ বল থেকে যখন এসকেপিং ক্যাপাসিটি বেশি হবে তখনই সেটা গ্যাস হবে। আর এসকেপিং ক্যাপাসিটি মানে কি? বিকর্ষণ মানে কি? অনেক দূরে দূরে চলে গেছে, গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে চলে গেছে, অনেক দূরে দূরে। ধরো আমি একটা গ্যাস এখানে আনলাম, পুরো আয়তনটা দখল করে ফেলছে, সে অনেক দূরে দূরে চলে গেছে, অর্থাৎ সেই গ্যাসটা স্টেবল না। গ্যাসের কাজটা হচ্ছে, গ্যাসটা কখনো স্টেবল থাকে না। কেন? কারণ একটা গ্যাস দুইটা জিনিসের উপরে কাজ করে। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে তাপমাত্রা। কথা বুঝতে পারছো? তুমি হচ্ছে চাপ যত কমাই দিবা, তাপমাত্রা যত বাড়াই দিবা, গ্যাসের সক্রিয়ণ শক্তি বেড়ে গিয়ে সে চারিদিকে ছোটাছুটি করবে, সে স্টেবল থাকবে না। গ্যাস কখনো স্টেবল না, গ্যাস হচ্ছে আনস্টেবল। গ্যাস হচ্ছে আনস্টেবল। দুইটা গ্যাস যখন আনস্টেবল থাকে, দুইটা যুক্ত হয়ে তারা যদি স্থিরবদ্ধির আকর্ষণ বলের মাধ্যমে যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো না, আরেকটা প্রশ্ন করতে পারে স্যার এটা সলিড কেন হলো? ভেরি গুড কোশ্চেন, কেন সলিড হলো? আসো এখন আরো ব্যাখ্যা দিচ্ছি, আরো বেসিক দিচ্ছি। সলিড কখন হবে? সলিড কখন হবে? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। সলিড কখন হয়? আচ্ছা, দুইটা গ্যাস যুক্ত হয়ে কেন NaCl সলিড তৈরি করলো, সেটা একটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে, এটা কমন সেন্সে চিন্তা করে দেখো, একটা জিনিস কখন সলিড হবে, সলিড মানে কঠিন কখন হবে? আচ্ছা, ইংলিশ দেখতেছো অনেকের সমস্যা হচ্ছে। মিউচুয়াল অ্যাট্রাকশন মানে পারস্পরিক আকর্ষণ বল, বাংলা লিখো না, তোমার বাংলা ইংলিশ সবগুলো লিখো। এগুলো কিন্তু অনার্স লেভেলে বাংলা ইংলিশ দুইটাই কিন্তু আমাদের কাজে লাগবে, বাংলা ইংলিশ দুইটাই কাজে লাগবে। মিউচুয়াল অ্যাট্রাকশন মানে পারস্পরিক আকর্ষণ বল, এসকেপিং ক্যাপাসিটি মানে বিকর্ষণ বল। একটা জিনিস কখন সলিড হবে? যখন মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ গ্রেটার দ্যান এসকেপিং ক্যাপাসিটি। বুঝলি স্যার? এসকেপিং ক্যাপাসিটি। আচ্ছা, মিউচুয়াল অ্যাট্রাকশন মানে কি? ফোর্স অফ অ্যাট্রাকশন। আরে ভাই, তুমি আর আমি দুটো বন্ধনের মধ্যে যখন যুক্ত হব, তখন আমরা জড়ো হয়ে থাকবো। তুমি আর আমি বন্ধনের মধ্যে যুক্ত আছি মানে জড়ো হয়ে আছি। তো জড়ো হওয়া মানে কি? স্টেবল। বুঝো না? মনে জড়ো হওয়া মানে কি? স্টেবল। এই সলিড এবং সলিডে কেন? যেমন আমি তোমাকে যদি বলি মেটালিক বন্ড, আচ্ছা আমি পড়াতে অন্য পড়া যাচ্ছি গা। আচ্ছা একটু করে বলি যে মেটালিক বন্ড গুলা দেখো, তুমি একটু দেখো, একটা লোহা, ধর একটা লোহার অনেকগুলো মলিকিউল। একটা লোহা মানে কি? একটা লোহা মানে কি? আয়রন। আয়রন হচ্ছে, আয়রনের মধ্যে কি বন্ড কাজ করে আমাকে বলো? মেটালিক বন্ড মানে কি? আচ্ছা আমি ইংলিশ, আরে ভাই সরি আমি ইংলিশ আর বলতেছি না, তবা জামা, ধাতব বন্ধন বলবো। সরি, ইংলিশ অনেক বলে বলছি, ইংলিশ বলা ঠিক হচ্ছে না। ধাতব বন্ধন কি বললাম? মেটালিক বন্ড মানে কি? ধাতব বন্ধন। আচ্ছা, একটা লোহার মধ্যে কি ধরনের বন্ড কাজ করে? ধাতব বন্ধন কাজ করে। কিভাবে দেখো, লোহার মধ্যে অনেকগুলো মলিকিউল আছে না? অনেকগুলো মলিকিউল আছে। মলিকিউল মানে অণু, অনেকগুলো অণু আছে। এই অণুর মধ্যে কি আছে আমাকে বলো তো, এই অণুর মধ্যে কি আছে? যেহেতু এগুলো অণু মানে কি, ভিতরে অনেকগুলো অণু পরমাণু থাকে, তার মানে প্রত্যেকটা নিউক্লিয়াস আছে, এবং তাদের মধ্যে আবার ইলেকট্রন আছে। নিউক্লিয়াসের বাইরে কি আছে? ইলেকট্রন আছে না? এই যে ইলেকট্রন, 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 সবগুলো ইলেকট্রন। এই যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কি বল কাজ করে? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, কারণ নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আছে। এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করে টেনে ধরে আছে, আবার এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করে টেনে ধরে আছে, আবার এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে, আবার ইলেকট্রনটা নিউক্লিয়াসকে, আবার ইলেকট্রনটাকে নিউক্লিয়াসকে, আবার এটাকে নিউক্লিয়াসকে, আবার এটাকে নিউক্লিয়াসকে, আবার এটাকে ইলেকট্রনকে, আবার এটাকে এরকম করতে করতে তারা একটা যখন ফোর্স অফ অ্যাট্রাকশন যখন থাকে, অর্থাৎ মিউচুয়াল অ্যাট্রাকশন যখন বেশি হয়, তখন সেটা সলিডে পরিণত হয়। মানে ধাতব বন্ধন, সলিড, খুব শক্ত হয়ে যায়, একটা লেয়ার তৈরি হয়ে যায় তখন। এটাকে সলিড লেয়ার পড়বো, এগুলো আস্তে আস্তে পড়বো, এগুলো আরো বিস্তারিত পড়বো, আচ্ছা এখন আমি কোথায় ছিলাম সেটা কিন্তু যাই, একজনের প্রশ্নের আনসার দিতে আমি এখানে চলে গেছি। দেখো এখন আমরা একটু পয়েন্টে আসি। আচ্ছা, আয়নিক বন্ধনের মাধ্যমে তুমি একটা যোজনী বের করতে পারবা। আয়নিক বন্ধনের মাধ্যমে, সবাই একটু লিখো, নেক্সট পড়া, এটা হচ্ছে যোজনী। আয়নিক বন্ধনের মাধ্যমে তুমি একটা মৌলের যোজনী বের করতে পারবা। দেখো একটা ধাতু, এটা হচ্ছে নেক্সট পড়া, একটা ধাতু কি পরিমাণ ইলেকট্রন হারায়, একটা ধাতু কি পরিমাণ ইলেকট্রন হারায়, অর্থাৎ কি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে, একটা ধাতু কি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে অথবা হারায়, সেটাই হচ্ছে তার যোজনী। আমার সাথে এগ্রি? একটা অধাতু
কি পরিমাণ, স্যার এটা কি পড়াচ্ছে না, আরে ভাই এটা আয়নিক বন্ধনের মধ্যে পড়াচ্ছে, এখন আয়নিক বন্ধনে আছে। একটা অধাতু কি পরিমাণ ইলেকট্রন অথবা কয়টা ইলেকট্রন, আচ্ছা একটা কথা না, অধাতু কতটা ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে তার যোজনী। যোজনী কোনটা স্যার? যোজনী মানে বুঝি নেই। আচ্ছা ভাইয়ারা এবং আপুরা একটু শুরু করুন তো দেখি, গ্রুপ 1 থেকে শুরু করতেছি। গ্রুপ 1, গ্রুপ 1 এর মধ্যে কি আছে আমাকে বলো? হাই, লি, না, কে, রুবি, ছেচে, ফেলেছে। হাই, লি, না, কে, রুবি, ছেচে, ফেলেছে। হাই, লি, না, কে, রুবি, ছেচে। গ্রুপ 1 এর মূল হচ্ছে এটা। তো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তুমি লাস্টের শক্তি স্তরে তুমি দেখো এগুলো সবগুলো হচ্ছে কিন্তু ধাতু না? ধাতু। এই যে এই ধাতুগুলা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? গ্রুপ 1 এর মূলগুলো সবগুলো ধাতু। ধাতু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে তার যোজনী। হাইড্রোজেন লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 1s1। সে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? একটা। হাইড্রোজেন কিন্তু উভধর্মী কাজ করে। হাইড্রোজেনটা আমরা আসলে কাউন্ট করি না, উভধর্মী কাজ করে এটা। মেইনলি আসলে কাজ করে লিথিয়াম। সো লিথিয়াম কি করে দেখো? লিথিয়ামে তুমি 1s2, লিথিয়াম কি আমাকে বলো? 1s2। লিথিয়াম হচ্ছে কি? হিলিয়াম তো বাদ। 1s2 2s1, 1s2 2s1। তার মানে এটা 2s1 না? সোডিয়াম কত? 3s1 না? পটাশিয়াম কত? 4s1 না? রুবিডিয়াম কত? 5s1 না? সিজিয়াম কত? 6s1 না? ফ্রান্সিয়াম কত? 7s1 না? স্যার এটা কি লিখছেন বুঝি নাই। আরে ভাই এটা সব লাস্টের শক্তি স্তরের ইলেকট্রন বের করছি। তারা সবগুলো গ্রুপ 1 এর মূল। সবার লাস্টের ইলেকট্রন শক্তি বের করে ফেলছি। 2s1 3s1 4s1। এটা কারা কারা বুঝে নাই বলো? লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন বের করছি। যেমন 7s1 হলে এর আগেরগুলো হবে। যেমন 4s1 মানে কি? এরপরে কি 4s1 মানে কি? 3s2 3p6 4s1। যেমন পটাশিয়াম কত? 19 না? তাহলে 3s2 3p6 4s2 4s2 না সরি 4s1। কেন? কারণ 1s2 2s2 3p6 পর্যন্ত 18 চলে আসছে। 1s2 2s2 2p6 মানে কত? 10 12 18 19। পটাশিয়াম 19 না? পটাশিয়াম কত? 19। এর উপরে সবকিছু যাবে, ঠিক আছে? এসকেপিং ক্যাপাসিটি এবং এসকেপিং টেন্ডেন্সি সব দুটাই সেম। অর্থাৎ এই যে এতগুলো যে জিনিসগুলো আছে, হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন উভধর্মী কাজ করে। হাইড্রোজেন উভধর্মী। হাইড্রোজেনটা আমরা আসলে এটা গোটটা কাউন্ট করি না, ঠিক আছে? সে হচ্ছে চিটার। ডাবল ফেস আছে তার। গ্রুপ 2 এর মধ্যে কি আছে? বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। র্যাডন না? এটা কি? বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে কি রাখো? বাটিতে রাখো। এটা হচ্ছে কি আমাদের কি? বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা আমি এটা বলতে দিচ্ছি, এটা আরে হবে, এটা আরে হবে। আচ্ছা এখন দেখো এই যে তাদের লাস্ট শক্তি স্তর ইলেকট্রন কয়টা? তুমি হিসাব করে দেখবে সবগুলো দেখবে লাস্ট শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 2টা করে। লাস্ট শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 2টা করে। 2টা করে না? হিসাব করে দেখবা হচ্ছে সবগুলো কি 2টা করে আসবে। যেমন ধরো আমি যদি বলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তুমি যদি হিসাব করে দেখো বেরিলিয়াম কত? 4 না? 1s2 2s2, তাহলে এটা 2s2 গেল, এটা 3s2 গেল, এটা 4s2 গেল, এটা 5s2 গেল, এটা 6s2 গেল, এটা 7s2 গেল। অর্থাৎ সবগুলো সেম ফরম্যাটে হচ্ছে, তবে লাস্ট শক্তি স্তর একটু 7s2। এখন আমি কি বোঝাতে যাচ্ছি? সবার যোজনী গ্রুপ 1 এ সবার যোজনী কিন্তু এক। কেন? কারণ তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে একটা। বলছিলাম কি ধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারলে, সরি ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারলে সেটা হচ্ছে যোজনী। ধাতু যতটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেটা যোজনী। সে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারছে? একটা। আচ্ছা কেন সে একটা ইলেকট্রন ত্যাগ করতেছে? দেখো এই যে লিথিয়াম যেটা আছে না 1s2 2s1, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে সে ডুপ্লেট নিয়মে চলে আসছে। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক নিয়ম, সবগুলো অষ্টক নিয়ম। শুধু প্রথমটা হচ্ছে লিথিয়াম কি ডুপ্লেট নিয়ম। অর্থাৎ সবগুলো হচ্ছে কিভাবে আমাকে বলো, তারা যদি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে তারা স্টেবল হয়ে গেছে। সেম ভাবে এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করতে পারলে সবাই অষ্টক নিয়ম পূরণ করবে। তার মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সবগুলো যোজনী কত? 1 এবং 2 যথাক্রমে। ওকে 1 এবং 2টা করে ত্যাগ করবে। হ্যাঁ 2টা করে ত্যাগ করবে, বুঝে গেছো? ভেরি গুড। এখন আসি গ্রুপ 13। স্যার গ্রুপ 13 কেন ভাইয়া? কারণ গ্রুপ 2 থেকে না, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সবগুলো চিটার কেন? কারণ তারা হচ্ছে নিয়ম ফলো করে না। এগুলো সবগুলো ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলগুলা কি করে? তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। পরিবর্তনশীল, যেমন ধরো আয়রন হচ্ছে একটা ডি ব্লক মৌল। তো এই আয়রন যেহেতু ডি ব্লক মৌল, আয়রনের অনেকগুলো কি আছে? যোজনী, জারণ সংখ্যা আছে। যেমন আয়রনের জারণ সংখ্যা তুমি যদি হিসাব করো +1 থেকে
+7 পর্যন্ত আছে, বিলিভ করবা? অনেকগুলো। এবারে ম্যাঙ্গানিজ, এরপরে তোমার হচ্ছে কি কপার, এরপর হচ্ছে তোমার হচ্ছে আরো কি আছে, ক্রোমিয়াম, অনেকগুলো। এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে। তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 গুলো হচ্ছে কি ব্যতিক্রম, এগুলো যাক, এগুলো চলে যাক। এখন আসি গ্রুপ 14। গ্রুপ 14 আমি বুঝবো কেমনে? ফার্স্ট অফ অল দেখো, গ্রুপ 14 এর ক্ষেত্রে, সরি গ্রুপ 14 না, গ্রুপ 13 হবে, এক্সট্রিমলি সরি, গ্রুপ 13 হবে। গ্রুপ 13 কোনটা? গ্রুপ 13 হচ্ছে বোরন আলীর গলায় মানে হচ্ছে GA, বোরন আলীর গলায় ইঁদুর থাকে। গ্রুপ 13 এর মৌলগুলো হচ্ছে এটা। গ্রুপ 14 এর মৌল কোনটা আমাকে বলো? গ্রুপ 14 এর মৌলগুলো কোনটা? গ্রুপ 14 এর মৌলগুলো হচ্ছে তোমার কার্বন, সিরিয়ায় গেলে টিন পাবে। এগুলো আমি বুঝাচ্ছি। এবারে গ্রুপ 15 দেখো, একটু বেসিক বুঝান, না বুঝালে কিন্তু সমস্যা আছে, একটু কষ্ট হলে দেখো। গ্রুপ 15টা কোনটা হবে? গ্রুপ 15 হবে আমার নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি। এগুলো মুখস্থ করার দরকার নেই, কেউ প্লিজ মুখস্থ করবো না। গ্রুপ 16 কোনটা? গ্রুপ 16টা একটু লিখে দিচ্ছি এখানে। গ্রুপ 16 কোনটা? গ্রুপ 16 হচ্ছে OSSC তে পড়ে। OSSC তে কি পড়ে? OSSC তে পড়ে। ওকে, আচ্ছা। এরপরে গ্রুপ 17 কোনটা? গ্রুপ 17 এখানে লিখে দিব। গ্রুপ 17 দেখো, ফ্লোর কলোনির বাসায় আইরিন এসেছে। আর লিখতেছি, আর কষ্ট করি শেষ। দেখো, বোরন আলীর গলায় ইঁদুর থাকে। বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, এটা হচ্ছে ইন্ডিয়াম, এটা হচ্ছে থ্যালিয়াম। এটা কি কার্বন সিরিয়া গেলে টিন পাবে। এগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা পর্যায় সারণীতে পড়বো। আমি এখন কি বলতে যাচ্ছি, কি বলে ফেলছি দেখছো? দেখো, এটা সিলিকন, জার্মানিয়াম, এটা গেলিয়াম, এটা জার্মানিয়াম, এটা হচ্ছে টিন, এটা হচ্ছে লেড, এটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। তুমি অনেকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা দেখে হা করে মাথা করে পড়ে গেছে। আরে ভাই, এগুলো মুখস্থ করার দরকার নাই। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, কেউ প্লিজ মুখস্থ করিও না। কি বললাম দেখো, নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি। এসবি মানে অ্যান্টিমনি, বিআই মানে বিসমাথ। ফ্লোর কলোনির বাসায় আইরিন এসেছে। অ্যাস্টাটাইন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, সবগুলো কি গ্রুপ 16। এখন একটা জিনিস খেয়াল করে দেখবা, এই যে এখানে গ্রুপ 14 যেগুলো আছে না, এই গ্রুপ 14 এগুলো সবগুলো কিন্তু কোভালেন্ট বন্ড গঠন করবে। এখানে আমি তোমাকে বিস্তারিত পড়াবো। সো কোভালেন্ট বন্ড যখন গঠন করবে তাদের ক্ষেত্রে আমরা কি হিসাব করি না। যেমন গ্রুপ 13 এর যোজনী কত? 3। গ্রুপ 15 এর যোজনী কত? নাইট্রোজেনের যোজনী কত আমাকে বলো। নাইট্রোজেন লাস্ট শক্তির ইলেকট্রন কয়টা? আমি যদি এই জায়গায় যাই, উপরের দিকে যাচ্ছি, দেখো নাইট্রোজেন 1s2 2s2 2p কত 357 না 357 নাইট্রোজেন কত 7। তার মানে নাইট্রোজেনের অষ্টক পূরণ করার জন্য তার কি করতে হয় দেখো, 2 এবং 3 মিলে 5টা ইলেকট্রন অলরেডি আছে। অষ্টক পূরণ করার জন্য কয়টা দরকার? 3টা। অর্থাৎ ধাতু ইলেকট্রন যতটা ত্যাগ করবে। এটা কি ধাতু? নাইট্রোজেন কি ধাতু? না, নাইট্রোজেন হচ্ছে অধাতু। এগুলো সবগুলো অধাতু। কোনটা? এই যে গ্রুপ 14টা ভুলে যাও। 14টা অ্যাকচুয়ালি চিন্তা করবো কোভালেন্ট বন্ড, এটা আমি পড়বো। গ্রুপ 15টা কি? গ্রুপ 15 হচ্ছে সবগুলো অধাতু যতটা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল এগুলো দেখলে কঠিন লাগতে পারে, এগুলো আসলে তেমন একটা লেখা উচিত না। এগুলো তুমি লিখছো, এগুলো দেখে তুমি হচ্ছে ভয় পেয়ে যাচ্ছ, আমি জানি তুমি এগুলো দেখে ভয় পেয়ে যাচ্ছ। এটা জাস্ট লিখে রাখো, আমরা জাস্ট লিখছি, জাস্ট আমরা লেখার জন্য লিখছি, বাট এগুলো আমি পরবর্তীতে ডিটেলস বুঝাবো। এটা মুছে ফেলছো, সবাই এটা মুছে ফেলো। আমি একটু বুঝাচ্ছি, জিনিসটা সিম্পল করে বুঝাচ্ছি। অনেকে বুঝে ভাই কঠিন লাগতেছে, দেখো কোনো কঠিন না। ফার্স্ট অফ অল দেখো, এই যে অ্যালুমিনিয়াম, এগুলো ধাতু না? অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, কেন? কারণ অ্যালুমিনিয়াম লাস্ট শক্তির ইলেকট্রন কয়টা? 3s2 এবং 3p1 না? 3s2 3p1, 1s2 2s2 2p6 3s2 3p1, তার মানে 13টা না? 13টা। আচ্ছা, সে যদি 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সে ধাতু যে, সেজন্য সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারলে তার যোজনী হচ্ছে 3। বুঝা গেছে? এখন এটা তো কোভালেন্ট বন্ড, এটা নিয়ে আলোচনা করবো না, আমরা আয়নিক বন্ড নিয়ে আসতেছি। এখানে নাইট্রোজেন যদি একটু চিন্তা করে দেখি, তুমি বলছো নাইট্রোজেন তো স্যার অধাতু, ধাতু এবং অধাতু মিলে তো হচ্ছে, যা হোক এটা পর আসতেছি। দেখো নাইট্রোজেন নিয়ে আমি যদি চিন্তা করে দেখি, নাইট্রোজেন লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? 1s2 2s2
2p3, তার মানে তার ইলেকট্রন কয়টা গ্রহণ করতে হবে? লাস্ট শক্তি স্তরে ব্যালেন্স শেলের ইলেকট্রন কয়টা? 3, 2 এবং 5, তাহলে সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অধাতু 3টা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে তাহলে তার যোজনী কত? 3। ঠিক একই কথা ফসফরাসের ক্ষেত্রে প্রযোজ্য। ফসফরাসের লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 1s2 আমি দিচ্ছি না, 3s2 দিচ্ছি। 3s2 মানে কার? এটা ম্যাগনেসিয়াম না? এরপরে 3p, ফসফরাস 3p3 না? 3 এবং 2 মিলে কত? 5। অষ্টক পূরণ করার জন্য কয়টা দরকার? 3টা দরকার। তাহলে ফসফরাসের তাও কিন্তু 3। এবং ফ্লোরিন এবং ক্লোরিন দেখো সবগুলো ইলেকট্রন বিন্যাস করলে ফ্লোরিনের কত? 2p5, লাস্ট শক্তি স্তরে 2p5, ক্লোরিন কত? 3p5, ফ্লোরিন ক্লোরিন। এরপরে ব্রোমিন কত? 4p5। এগুলো বুঝতেছি না, এগুলো বুঝতেছো? আরে ভাই লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন কয়টা ফ্লোরিনের? 2p5, 1s2 2s2 2p5, 9 না? আর ক্লোরিনের কত? 1s2 2s2 2p6 3s2 3p5, 17, 4p5 ব্রোমিন। এরপর যা থাকবে, অর্থাৎ লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন কয়টা তার? এর আগে কি আছে? 2s2 আছে না? এর আগে কার আছে? 3s2 আছে না? এর আগে কি আছে? 4s2 আছে না? সবার হচ্ছে প্রত্যেকে 7টা করে ইলেকট্রন। অষ্টক পূরণ করার জন্য তার কয়টা দরকার? একটা দরকার। অষ্টক পূরণের জন্য একটা দরকার। সবগুলো কিন্তু অধাতু, একটা ইলেকট্রন দরকার। তার মানে তারা যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হচ্ছে কি? তার হচ্ছে যোজনী। তার মানে আমি এতগুলো যে জিনিস বোঝাচ্ছি, তুমি এখন গেলিয়াম, সিলেনিয়াম, টেলোনিয়াম সবগুলো কিন্তু সেম ভাবে হবে, তবে এগুলো আমার পরিচিত না। আমরা এগুলো পরিচিত না, এগুলো আমার আমি তোমাকে বলছি এগুলো লিখে রাখো। এখন তুমি বলতে পারছো ধাতু কোনটা অধাতু কোনটা বুঝবা কেমনে? এত কিছু বোঝার দরকার নাই। অষ্টক পূরণ করার জন্য সে কি গ্রহণ করবে নাকি ত্যাগ করবে তুমি বুঝে যাবা। যেমন আমি তোমাকে যদি বলি এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন কি দেখো? এটা দেখো অনেক কি বলছে ভাই অনেক কঠিন লাগতেছে। কঠিন না, বিষয়টা একদমই কঠিন না, কারণ আমি তোমাকে বুঝাবো। দেখো এই যে নাইট্রোজেন আছে না এখানে, নাইট্রোজেনের কেউ যদি বলে নাইট্রোজেনের কত ব্যালেন্সি কত, যোজনী কত, তুমি কি বলবা? নাইট্রোজেনের ব্যালেন্সি হচ্ছে 3। এখন নাইট্রোজেন ধাতু নাকি অধাতু এটা নিয়ে মাথা ফাটানোর দরকার আছে? আরে ভাই নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করেন ভাইয়া, 1s2 2s2 2p3 357। অষ্টক পূরণ করার জন্য তার কয়টা ইলেকট্রন দরকার? 2 3 5টা হয়ে গেছে। এখন তুমি যদি বলছো 5টা ইলেকট্রন ট্যাগ করতে পারলে হচ্ছে না, না না, সে গ্রহণ করতে হবে ভাইয়া। তার মানে ঠিক আছে, কিভাবে তুমি সালফার দেখো, সালফারে কিন্তু আসলে সালফারে কিন্তু ইয়ে আছে কোভালেন্ট বন্ড, তো এগুলো কিন্তু কথা আছে। সালফার কিন্তু কি ব্যতিক্রম দেখাচ্ছে। সালফারে এমনি তুমি যদি বলো ভাইয়া ফসফরাসের ক্ষেত্রে কত হচ্ছে? লাস্ট শক্তি ইলেকট্রন কয়টা? 3 না? দেখো 2p3। ফসফরাসটা যদি আমি দিই, ফসফরাসটা তুমি যদি দেখো 1s2 2s2 2p3 2p3 না সরি 2p6 3s2, এবং এখানে কত হবে? 3p3 হবে। তাহলে তার কয়টা দরকার? তারও 3টা দরকার। বাট সালফার হলে সালফারে কিন্তু কোভালেন্ট বন্ড যেহেতু গঠন করে তারা, এখানে কিন্তু কথা আছে, এগুলো আলাদা কথা। কোভালেন্ট বন্ড নিয়ে আমরা তখন যাবো, তখন আমরা আলাদাভাবে কথা বলবো। কথা বুঝতে পারছো? তো সালফার নিয়ে আমরা এখন কথা বলতেছি না, যেগুলো কোভালেন্ট বন্ড যারা গঠন করবে এগুলো আমি বলবো না। বাট ফসফরাসটা কিন্তু আয়নিক বন্ধন গঠন করে। সো এতক্ষণ ধরে যা পড়াইছি সবগুলো কিন্তু ছিল আমাদের বেসিক কথাবার্তা। অর্থাৎ এতক্ষণ ধরে গ্রুপ 1 থেকে গ্রুপ কি 17 পর্যন্ত যা যা পড়াইছি, যেগুলো কোভালেন্ট বন্ড গঠন করবে, ডি ব্লক গুলো এখন ভুলে যাও ভাই। ডি ব্লক নিয়ে কোনো আলোচনা নাই। ডি ব্লক নিয়ে আলোচনা হবে আজ থেকে অনেকদিন পরে, অনেকদিন পরে ডি ব্লক নিয়ে আলোচনা। তাহলে ডি ব্লক ভুলে যাও। কোভালেন্ট বল, এখন কোভালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী বন্ধন, এটাও এখন ভুলে যাও। এখন পর্যন্ত যা পড়াইছি হচ্ছে আয়নিক বন্ধনের মধ্যে ধাতু যদি ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী হচ্ছে সেটা, অধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী হচ্ছে সেটা। এতটুক আর কোনো তোমাকে আর শেষ হবে কখন ক্লাস? আমি এখন ক্লাস শেষ করে দিচ্ছি। তার মানে আজকে যা ছিল সবগুলো ইন্ট্রোডাকশন ছিল। আগামীকাল আরো ইন্ট্রোডাকশন শুরু হবে, সেটা হচ্ছে কোভালেন্ট বন্ডের। কোভালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী বন্ধন। কোভালেন্ট বন্ড মানে কি? সমযোজী বন্ধন। সো একটু ভালোভাবে ক্লাসগুলো করবা। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা তোমাদের এক্সাম হবে কখন? শুক্রবার এবং বুধবার। বুধবার রাত 10টা, শুক্রবার রাত 10টা। বুধবারে হবে, রবিবার আর মঙ্গলবারের ক্লাসের পড়াগুলা। রবিবার আর মঙ্গলবারের ক্লাসের পড়াটা, বুধবারে পরীক্ষা হবে। তার মানে আগামীকাল তো পরীক্ষা হচ্ছে না, আগামীকাল বৃহস্পতিবার। তার মানে আগামীকাল ক্লাস আছে বৃহস্পতিবার শুক্রবার রাত 8টায় বলছিলাম। বৃহস্পতিবার আর শুক্রবারের পড়াগুলা শুক্রবার রাত 10টায় ক্লাস, মানে শুক্রবার রাত 10টায় পরীক্ষাটা হবে। বৃহস্পতিবার শুক্রবারের যে ক্লাস শিডিউলটা আছে সেই ক্লাস লেকচারের উপরে শুক্রবার রাত 10টায় পরীক্ষাটা হবে। আর তার মানে আজকে ক্লাসটা সহ, আগামীকালের ক্লাসটা সহ, পরশুদিনের ক্লাসটা সহ মিক্স করে পরীক্ষা প্রশ্ন করা হয়ে গেছে অলরেডি। সো তোমরা যে যেখানে আছো সুন্দর করে ক্লাসটা করবা। আর আজকে যারা বোঝো নাই, আগামীকাল, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ছিল যে আজকে কি কি পড়াচ্ছি, আগামীকাল আরো বুঝবা, পরশুদিন আরো বুঝবা, এরপরের দিন আরো বুঝবা, আস্তে আস্তে বুঝতে থাকবা। আর গার্ডিয়ান কল যাবে প্রতি সপ্তাহে। ভালো থাকবা। ওকে, সবাই আমিন বলে যাও।